নিজের ভালোবাসার মানুষকে অন্য একটা ছেলের কাঁধে মাথা রেখে হাসাহাসি করতে দেখে, তাও আবার নিজেরই গিফট করা ফ্ল্যাটে, থমকে দাঁড়ায় মুহতাসিন। নিজের চোখগুলো ক্রোধের অনলে জ্বলে ওঠে। হাত থেকে সদ্য কিনে আনা গোলাপ ফুলগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরক্ষণেই কিছু একটা ভেবে চোখের কার্নিশে নোনা জল জমা হয়েছে। গড়িয়ে পড়ার আগেই তা বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছিটিয়ে ফেলল। নিজেই নিজেকে বলল, এই রিল্যাক্স 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 মুহতাসিন মির্জা, রিল্যাক্স। তুই তো হাইপার হচ্ছিস কেন? কাম ডাউন। এমন ভাব ধরছিস যেন সে তোর আসল ভালোবাসার মানুষ। তোর ডিকশনারিতে ধোকার কোনো স্থান নাই, আর এই মেয়েটা তোর কলিজাকে ধোকা দিয়েছে। বলেই কাউকে কল লাগালো। অপর পাশ থেকে কল রিসিভ হতেই মুহতাসিন বলে ওঠে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অপর পাশ থেকে লোকটাকে কিছু না বলতে দিয়েই কলটা কেটে দেয় মুহতাসিন। ঠোঁটে ঝুলছে তার সেই রহস্যময় বাঁকা হাসি। নিজেকে আবার ফিটফাট করে চুলগুলোর ভেতরে হাত চালিয়ে সেট করে নিল। এত সময় জানালার পাশেই দাঁড়িয়েছিল মুহতাসিন। দেখতে চেয়েছিল মিলা কি করে। আজ মিলাকে না জানিয়ে এসেছে মুহতাসিন। অবশ্য যে উদ্দেশ্যে না জানিয়ে এসেছে সেই উদ্দেশ্য প্রায় সফলের দিকে। মিলা তার ফাঁদে অলরেডি পা দিয়ে দিয়েছে। জানালার গ্লাসে নিজেকে একবার ভালো করে দেখে নিল মুহতাসিন। তারপর সরে এসে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে কলিং বেলে চাপ দিল। মিলা আর তার বয়ফ্রেন্ড আশিক এত সময় বসে গল্প করতে করতে হাসিতে লুটোলুটি খাচ্ছিল। হঠাৎ করে কলিং বেল বাজায় দুজনই হচকচিয়ে যায়। এই সময়ে আবার কে এলো এই ভেবে আশিক উঠে দাঁড়ায় দরজা খুলে দেওয়ার জন্য। হয়তো খাবার এসেছে, অর্ডার করেছিল। মিলা আশিককে বাধা দেয়, এত তাড়াতাড়ি তো খাবার আসার কথা নয়। যার কথা ভাবছে সে নয় তো, কিন্তু সে তো জরুরি কাজে দেশের বাইরে গিয়েছে, এত দ্রুত চলে এলো। এসব ভাবতে ভাবতেই মিলা দরজার পাশে গিয়ে দাঁড়ায়। কি মনে করে জানালার পাশে গিয়ে উকি দিল, সাথে সাথে আটকে উঠল। যা ভেবেছিল ঠিক তাই, দ্য গ্রেট মুহতাসিন মির্জা দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখেই মিলার অন্তরাত্মা কেঁপে উঠল। তাড়াতাড়ি জানালার কাছ থেকে সরে আসলো মিলা। কি করবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মুহতাসিন সম্পর্কে ভালো ধারণা আছে মিলার। একবার রেগে গেলে খুন করতেও দ্বিতীয়বার ভাববে না। সবার আগে মিলার করণীয় হলো আশিককে লুকানো। তাড়াহুড়োর মাথায় না ভেবে চিন্তেই পর্দার আড়ালে আশিককে লুকিয়ে রাখে। পরে সুযোগ বুঝে আশিককে বের করতে হবে। এখন তাড়াতাড়ি দরজা খুলতে হবে। মিলা কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়ায়। মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে দরজার নব ঘুরায়। মুহতাসিনকে দেখে মিলা জড়িয়ে ধরতে গিয়েও হাত গুটিয়ে নেয়। কারণ এই একটা ছেলে যার হাতটা ও এখনো ভালো করে ধরতে পারেনি মিলা। মিলাকে পাশ কাটিয়ে ঢুকে সোফায় গিয়ে আরাম করে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে মুহতাসিন। তারপর পূর্ণ দৃষ্টিতে মিলার দিকে তাকিয়ে রয়। মিলা মুহতাসিনের তাকানো দেখে মাথা নিচু করে ফেলল। এমন তাকানোতে অস্বস্তিতে ফেলছে তাকে। তুমি কি আমার এই সময়ের সাথে খুশি হওনি মিলা? চারদিকে নজর ঘুরাতে ঘুরাতে জানতে চায় মুহতাসিন। মুহতাসিনের হঠাৎ করা প্রশ্নে হচকচায় সে। তেমন কিছুই না বেবি। ও কাম অন ডার্লিং, আই ওয়াজ জাস্ট কিডিং। যাও কফি নিয়ে আসো। বলেই সোফায় গা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। উফ মিলা, কি বাঁচাটাই না বাঁচলি। কিছুই সন্দেহ করেনি এই বেটা। এখন ভালোই ভালোই আশিককে বাড়ি থেকে বের করতে পারলেই বাঁচি। আপন মনে কথাগুলো ভেবে আর চোখে আশিককে একবার দেখে রান্নাঘরের দিকে চলে যায় মিলা। মুহতাসিন চোখ খুলে এদিক ওদিক তাকায়। আশিক যে পর্দার আড়ালে আছে সেটা বুঝতে আর বাকি নেই। কারণ পর্দার আড়ালে আশিক থাকলেও তার পা জোড়া ঠিকই দেখা যাচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়েছে তোদের একসাথে ধরার জন্য, ফাইনালি পেরেছে। এখন বুঝবে মুহতাসিন মির্জা কি জিনিস। কোনো কাজে আমি এত সময় ব্যয় করিনি যা তোদের জন্য ব্যয় করতে হয়েছে। আমার কলিজায় হাত দিয়েছিস, তোদের হাতে আমি রাখবো না। বলেই চুলে হাত বোলাতে লাগলো। এখন যে কেউ মুহতাসিনকে দেখলে ভয় পেয়ে যাবে। কপালের রগ ফুলে উঠেছে, চোখগুলো লাল হয়ে গেছে। মিলা ততক্ষণে কফি করে মুহতাসিনের সামনে রাখে। মুহতাসিন কফির দিকে একবার তাকায়, তারপর দৃষ্টি ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুহতাসিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। মুহতাসিন বলে, বেবি, এখন আর স্পেশাল গেস্ট আসবে তোমাকে আপ্যায়ন করতে। আই মিন আমাদের আপ্যায়ন করতে হবে আর কি। যাও দরজাটা খুলে যাও।
মিলা মুহতাসিনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কে আসবে। মুহতাসিন চোখের ইশারায় বলে দরজা খুলে দিতে। ঠিক সেই সময়ই কলিং বেল বেজে ওঠে। মিলা অবাক হয়ে যায় এত সঠিক টাইমিং দেখে। মুহতাসিনের হাতে তো এখন ফোনও নেই যে সে বুঝতে পারবে লোকটা এসে গেছে। মুহতাসিন বিড়বিড় করে বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার বাঁধিব পরাণ। মুহতাসিনের দিকে তাকাতে তাকাতে গিয়েই সে দরজা খুলে। অপর পাশের লোকটাকে দেখে মিলা আতকে উঠে আবারও। আশ্চর্য, আজ কি তার ভয় আর অবাক হওয়ার দিন নাকি? সামনে দাঁড়িয়ে থাকা লোকটাও মিলাকে পাত্তাই দিল না। মিলাকে পাশ কাটিয়ে ঘরের ভিতর ঢুকে মুহতাসিনের বরাবর সোফায় বসে পড়ল। কি রে বেটা, তোর বেবির হাতের কফি তুই একাই খাবি? আমাদের সুযোগ দে। বলেই চোখ টিপ মারে। তুই পুলিশ হয়ে এমন ছ্যাঁচড়া কবে থেকে উলিরে ফাহাদ? বউয়ের হাতের কফি খেয়ে শখ মেটে না? আহা, এসব বাদ দে। অ্যাকশনে চলে যাব নাকি ডাইরেক্ট? হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করার। আই এম সো টায়ার্ড ইয়ার। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে এসেছে, এইসব তাড়াতাড়ি ফিনিশ করে। আমার কলেজের নতুন জীবনে আর কোনো ব্যথা চাই না। তারপর মিলার দিকে তাকিয়ে, এই তোর পার্টনারকে বের কর পর্দার আড়াল থেকে। অনেক নাটক সহ্য করেছি, আর না। কথাটা এত জোরেই ছিল যে উপস্থিত সকলের কানের পর্দা ফেটে যাওয়ার জোগান। মিলা কপালের ঘাম মুছতে মুছতে বলে, মানে কি বলছো? এইভাবে মানবে না ইয়ার। তোর ফোর্স ঢোকা ভিতরে, আরো যে ওখান থেকে ওইটারে ঘাড় ধরে নিয়ে আয়। ফাহাদ উঠে গিয়ে আশিককে পর্দার আড়াল থেকে বের করে নিয়ে আসে। মীরা যা বোঝার বুঝে গেছে, তার সব ফাঁস হয়ে গেছে, আর রক্ষে নেই। তাড়াতাড়ি গিয়ে মুহতাসিনের পায়ে ধরে বসে পড়ে। আমাকে মাফ করে দাও প্লিজ, আর এমন করবো না। মুহতাসিন এক ঝাটকায় মিলার থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। তোকে মাফ করব? হ্যাঁ তোকে? কোনো প্রশ্নই আসে না। টাকার লোভে তুই আর এই আশিক অনেক মানুষের মন নিয়ে খেলেছিস। আর না, আমার ছোট ভাইটাকে রেহাই দাসনি তুই। ও তোকে সত্যি ভালোবেসেছিল, আর তুই কি করলি? ওর টাকা পয়সা সব খেয়ে বিয়ের কথা বলায় ওরেই মানা করে দিলি। হ্যাঁ, মৃত্যুর মুখে ঠেলে দিলি। তোর জন্য আমার ভাই মরতে বসেছিল, আর এখন চলার শক্তি হারিয়ে হুইল চেয়ারে বসে তাকে চলতে হয়। তোমার ভাই মানে? কে তোমার ভাই? আহান মনে আছে? আহান মির্জা। আরে ওলে ওলে বাবুটা আমার ভাইয়ের পুরো নাম না জেনে, পরিচয় না জেনে, টাকা দেখে অভিনয় প্রেমে পড়েছিল। এখন পুলিশের কাছে গেলে সব জেনে যাবা বেব। কিন্তু তুমি তো আমায় ভালোবাসো, তাই না? ভালোবাসা? তা আবার তোকে? এসব তো তোকে আর আশিককে ধরার ফাঁদ ছিল মাত্র। আর কি ভেবেছিস এই ফ্ল্যাটটা আমি তোকে সত্যি লিখে দিয়েছি? সব ভুয়া। যা এখন জেলে গিয়ে প্রেমিক প্রেমিকার মতো আয়েশ কর। হ্যাভ আ ফান বেবি। ফাহাদ তার ফোর্সকে আনিয়ে মিলা আর তার বয়ফ্রেন্ড আশিককে নিয়ে যেতে বলে। তুই তো তোর কাকাকে দিয়েই এই কাজটা করাতে পারতি, উনি তো একজন পুলিশ। আমি চাইনি ছোট কাকা এসবে জড়াক। এমনিতেই আহানকে নিয়ে অনেক কিছু সহ্য করেছে। পেশায় পুলিশ হলে ওনার মনটা খুবই নরম। তোর যা ভালো মনে হয়েছে। এই দুইটার যথাযথ শাস্তির ব্যবস্থা করবি। আমি নিজেই শাস্তি দিতে চেয়েছিলাম, বাট এখন আপাতত টাইম হাতে নেই। হাতে অনেক কাজ, অনেক নাটক করেছে দুজন। বড় ঘরে ছেলে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে তারপর ছেড়ে দেয়। এমন অবস্থা করো যেন জেল থেকে কয়েক বছর না বেরোতে পারে। ওকে, আমাকে এখন যেতে হবে। বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করছে হয়তো। আর হ্যাঁ, কাল ঠিক টাইমে তোর ওয়াইফকে নিয়ে এসে পড়বি। আচ্ছা। আজ পুরো বাড়ি আলোক সজ্জায় সজ্জিত হয়ে আছে। রঙিন আলোতে চারদিক ঝলমল করছে। বাড়ির চারপাশ সবকিছু নিপুণ কৌশলে সাজানো হয়েছে। চারদিকে বড় ভিআইপি গেস্ট, সাংবাদিক, ক্যামেরার ছড়াছড়ি। আয়োজনের কোনো কিছুতেই কোনো কমতি নেই। থাকবেই বা কি করে? যে সেই বাড়ির অনুষ্ঠান তো আর হচ্ছে না। খাবারের মেনু করা হয়েছে কত কত, যা সাধারণ মানুষ দেখলে অবাক হয়ে যেত। বাড়ির সাজসজ্জা দেখেই চোখ আটকে যেত। বাড়ির চারপাশে কড়া সিকিউরিটি গার্ড বা পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। আজ এই বাড়ির ছোট ছেলের গায়ে হলুদ। সবাই হই হুল্লোড় আনন্দে মেতে উঠেছে। কোনে পক্ষের লোক এসেছে ছেলেকে হলুদ ছোঁয়াতে। অবশ্য বিয়েটা এই বাড়িতেই পড়ানো হবে। স্টেজের উপরে উঠে গানের তালে তালে নেচে চলেছে তুলনা। সবাইকে তার নাচ দেখিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। কেউ অবাক দৃষ্টিতে, কেউ বা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর তার পরিবারের কয়েকজন ভয়ে ভয়ে তাকিয়ে আছে আর মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। তুলনা নিজের নাচ শেষ করে স্টেজের উপর থেকে নেমে আসে। হাসি মুখে গুনগুন করে গান গাইতে গাইতে পানি খেতে যেতে নেয়। গলাটা শুকিয়ে গেছে নিচে। এমন সময় পিছন থেকে কারো কথা শুনে পেছনে তাকায়।
Hey, Pinky lady, you are looking so beautiful. আর নাচটার কি বলবো, উফ, অসাধারণ। পরিবেশটা কেমন হট লাগতেছে না? বলেই ছেলেটা তুলনার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে হাত দিয়ে বাতাস করার ভঙ্গিমা করে। তুলনা ছেলেটাকে কিছু বলতে নেবে তার আগেই আহানা মানে তার খালাতো বোন আটকায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পাগল হয়ে গেছিস তুলু? তুই ছেলেটার সাথে কথা বলতে যাচ্ছিলি কেন? হ্যাঁ, একই তুই নেচেছিস, তার উপর এই ছেলেটা তোকে কি বললো? আজ তুই কে বাঁচাবে? তুই থাকবই, তোর কপালে ঝড় তুফান সুনামি সব একসাথে আসতে চলেছে। আহানার ডাক পড়ায় আহানা চলে যায় তুলনাকে কথাগুলো বলেই। এই রে, এখন কি হবে? আনন্দের ঠেলা তো সব ভুলে বসেছিলাম। তুলনার ভাবনার মাঝেই বাড়ির লাইট অফ হয়ে যায়। কেউ একজন তুলনাকে কোমর পেঁচিয়ে উপরে উঠিয়ে হাঁটতে থাকে। কয়েক মিনিট পর একটা রুমে এনে দরজা বন্ধ করে তুলনাকে দাঁড় করায়। জান ভাইয়া। আর বলতে পারে না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তুলনার মুখ চেপে ধরে। না সমঝ তু কোকা কোলা मैं तो उसकी वी बोतल मेरा एक सिप ही काफी है व्हाटएवर कोका कोला तू। গানটা গাইতে গাইতে তুলনার মুখ ছেড়ে আরাম করে খাটের উপর বসে পড়ে আজান। চোখ এখনো তুলনাতেই নিবদ্ধ। তুলনা আজানের গান গাওয়া শুনে আঁতকে ওঠে। কিছুক্ষণ আগে এই গানেই তো সে নেচেছে, তার মানে আজানের আর বুঝতেও বা জানতে কিছুই বাকি নেই। তুলনা আজানের দিকে তাকিয়ে বলে, জান ভাইয়া হয়েছে কি, মানে অপরাধ নাম্বার 3। বলেই আজান তার ফোন বের করে। হ্যালো, তাড়াতাড়ি আমার রুমে আয়, ফাস্ট। বলেই আজান তার ফোনটা আবার পকেটে ঢোকায়। তুলনা পড়েছে মহা ফ্যাসাদে। আবার কাকে ডাকছে কে জানে, বেচারিকে পাত্তাই দিচ্ছে না। এরই মধ্যে দরজায় কেউ নক করে। ভাইজান, রুমে আসুমনি। হ্যাঁ, ভেতরে এসে দাঁড়া। তুলনা কথা শুনে বুঝতে পারলো তার হেল্পিং হ্যান্ড শরীফা এটা। মনে মনে ভাবতে লাগলো, ওকে কেন আবার ডেকে পাঠালো আজান। উফ, কি জ্বালা! কেন যে নাচতে গেল, আর সে কি 3টা অপরাধী বা করলো। তুলনার এসব ভাবনার মাঝে শরীফা আজানকে উদ্দেশ্য করে বলে, ভাইজান কি কইবেন কয়ে ফেলান, মুই আসি। আজান বসা থেকে উঠে কাবারের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায়। কাভার্ড খুলে ভেতর থেকে তুলনার ড্রেস বের করতে থাকে বেছে বেছে গোলাপিগুলো। তুলনা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের কাণ্ড দেখছে, কিছুই বলতেও পারছে না। রাগের বশে নয়তো ধরে আছাড় দেবে। আজান কাভার্ড থেকে সবগুলো পিঙ্ক কালার ড্রেস বের করে। শরীফার হাতে সবগুলো ড্রেস ধরিয়ে দিয়ে বলে, এগুলো চাইলে তুই পরিস, নয়তো অন্য কাউকে দিয়ে দিতে পারিস। কাউকে না দিতে পারলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিবি, তারপর ছাইগুলো খুব সুন্দর করে বাগানে গিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবি, উপকার হবে। ভাইজান, এগুলাতে আফামনির পছন্দের সব জামা, আর কালারটাও পছন্দের। আমনে দেখি সবগুলা গোলাপি জামাই দিয়া দিতাছেন, এগুলা তো নষ্টও না। তোর এত কিছু ভাবতে হবে না শরীফা, যা বলছি তাই কর। আর আজ থেকে তোর আফামনির জন্য গোলাপি জামা নিষিদ্ধ। শুধু গোলাপি জামা কেন, কোনো কিছুই পরতে পারবে না গোলাপি রঙের। আই মিন হট কোনো কিছুই না, ওকে? শরীফা আজানের কথা শুনে ভাবনায় পড়ে যায়। তার ছোট মাথায় এত প্যাচ কোচ ধরছে না। সে সহজ সরল মানুষ। সে ঘুরে তুলনার দিকে তাকায়। সে তো ভালো করেই জানে তার আপামনি গোলাপি রং খুব পছন্দ করে, তাই যা কিনে সবকিছু বেশিরভাগই গোলাপি। তুলনার দিকে তাকিয়ে শরীফার খুব মায়া হলো। আহারে, তার আফামনিটা পছন্দের রংটাই আর পরতে পারবো না। তুলনা ভেতরে ভেতরে গড়া গড়ি দিয়ে কান্না করছে। সামনাসামনি কিছু বলতে পারছে না, শুধু শরীফার হাতে রাখা ড্রেসগুলোর দিকে তাকাচ্ছে। তার কত সাধের ড্রেসগুলো, কত শখ করে কিনেছিল। সবার দেওয়া গিফটও আছে, বাইরের দেশ থেকেও আনানো আছে। এরই মাঝে আজান শরীফাকে উদ্দেশ্য করে বলে, এবার তুই যা। শরীফা মাথা কাত করে সম্মতি জানায়। সে তো কিছু বলতেও পারবো না। একবার আহসানের মতো তুলনার দিকে তাকিয়ে বের হয়ে যায়। তুলনা শরীফার যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই পিঙ্ক লেডি, কাম হিয়ার। বলেই আজান আঙ্গুলের ইশারায় তুলনাকে কাছে ডাকে। এইবার তুলনার আর বুঝতে বাকি নেই যে কেন আজান তার সব গোলাপি জামা কাপড় দিয়ে দিয়েছে, তার জন্য নিষিদ্ধ করে দিয়েছে। তখনকার ছেলেটা তুলনাকে
পিঙ্কি লেডি বলায় আজান এই কাণ্ড করেছে। এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে বসে আফসোস করতে ইচ্ছে করতেছে তুলনার। কেন সে আজ গায়ে হলুদেও পিঙ্ক ড্রেস পরতে গেল? কেনই সে নাচতে গেল? এই লোকটার কথা খুশির ঠেলায় কিভাবে ভুলে যেতে পারল? এখন তার কি হবে? আহারে, বাড়ির সবাই কেন যে তাকে মনে করিয়ে দিল না এই লোকটার কথা? এখন যে তাকে ভিজিয়ে পানি দিয়ে গিলবে। আর যা হয়েছে হয়েছে, বাঁচা যেত। ওই লুচ্চা ছেলে কেনই যে আবার ওকে কমপ্লিমেন্ট দিতে গেল? এখন আর কেউ নেই তুলনাকে বাঁচানোর, সবাই যে যার কাজে ব্যস্ত। তোমায় আমি ডেকেছি, তোমার কানে যায় না ফাজিল? আজানের কথায় শুকনো ঢোক গিলে কাপা কাপা পায়ে আজানের সামনে গিয়ে দাঁড়ায় তুলনা। নাচার খুব শখ তোমার, তাই না? খুব শখ। এই শখ হওয়ার আগে আমার কথাটা একবার মাথায় আসলো না? দিস ইজ নট ফেয়ার। এক্সাইটমেন্টের ঠেলায় নিশ্চয়ই ম্যাডাম ভুলে গিয়েছিল যে আমি নামক কেউ একজন আছে। বলেই মুখ দিয়ে জাতীয় শব্দ উচ্চারণ করতে থাকে। জান ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না। ওই ছেলেটা যে এইসব বলবে আমি না ভাবতে পারিনি। আর তোমাকে না জানিয়ে নাচাও আমার একদম ঠিক হয়নি। আই এম সো সরি ভাইয়া, আর হবে না জান, এটাই লাস্ট। সেটা আপনাকে বলতে হবে না, আমিও জানি আর হবে না। আমি হতেই দিব না। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার শখ আর আমি পূরণ না করে পারি? নেভার। আপনি নাচবেন, খুব ভালো করে নাচবেন। নাচা শুরু করো। আমি না বলা পর্যন্ত কোনো থামাথামি নাই, একাধারে চলতে থাকবে, একটুও থামবা না। থামালেই অন্য শাস্তি। নন স্টপ নাচতে থাকবা। নাও শুরু করো। ও ওয়েট, মিউজিক তো লাগবে। ওকে। তুলনা আজানের দিকে তাকিয়ে বলে, এবারের মতো মাফ করে দাও না, আর কখনো এমন করবো না। আমি নাচতে পারবো না, ছেড়ে দাও না প্লিজ। কি বললি তুই? আমার কথা অমান্য করবি তুই? একে তো আমাকে না জানিয়ে এত এত লোকের মাঝে ক্যামেরার সামনে নেচেছিস, আবার ওই ছেলেটার কাছ থেকে কমপ্লিমেন্টও পেয়েছিস, আবার আমাকে ভাই ডেকেছিস। তোর অপরাধের তো অভাব নেই রে। ভুলে ভয় পেয়ে ডেকে ফেলেছি গো, আর হবে না, ছেড়ে দাও না এবারের মতো। এত কথা বাড়াচ্ছ কেন? হ্যাঁ ভাই, যেটা বলছি চুপচাপ সেটা করো, কোনো ছাড়াছাড়ি নাই। লেটস নাচো। তুলনা বুঝে গেছে কোনোভাবে আজ শাস্তি থেকে রেহাই পাবে না। সিংহ আজ খেপেছে। আজানের দিকে একবার তাকিয়ে নাচা শুরু করে। প্রায় 30 মিনিট ধরে একাধারে নেচে চলেছে তুলনা। যে সে নাচ নয়, এক প্রকার হাত পা ছোড়াছড়ি যাকে বলে। প্রথম 5 মিনিট আজান তুলনার নাচের দিকে তাকিয়ে থাকলেও এখন তো নেই, কি যেন করছে মোবাইলে। আজান তুলনার দিকে তাকিয়ে নেই বিধায় তুলনা তার নাচের মানে হাত পা ছোড়াছড়ির গতি ধীরে ধীরে কমিয়ে নেয়। কমাতে কমাতে আস্তে আস্তে একেবারেই কমিয়ে ফেলে। শাস্তিটা মনে হয় কম পড়ে গেছে, তাই না? আমি কি বলেছি মাথায় ঢুকেনি? আমি না বলা পর্যন্ত থামা যাবে না। একে তো হাত পা ছোড়াছড়ি করে নাচের রফা দফা করে দিচ্ছ, কি সাংঘাতিক ব্যাপার। এগুলো নাচ। এমন নাচ না দেখে অন্ধ মানুষও হাসবে। নাচকে রীতিমতো তুমি অপমান করছো, তারপর আবার থেমে যাচ্ছ কোন সাহসে? অন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্য শাস্তি তোমার জন্য মোটেও সুখকর হবে না। সো চুপচাপ নাচ কন্টিনিউ করো। কথাগুলো আজান মোবাইলের দিকে চোখ রেখেই বলে। হ্যাঁ, এখন যেন কত সুখকর শাস্তি দিচ্ছে আমায়। ঢং করে। মাথার মধ্যেও যেন চোখ লাগিয়ে বসে আছে সে। মোবাইলের ভিতর চোখ রেখেও ঠিক দেখে নিয়েছে যে আমি হাত পা ছোড়াছড়ি করছি, আবার নাচের গতিও যে কমিয়ে দিয়েছি সেটাও যেন দেখে নিয়েছে। বলছি যে আজকের মতো ছেড়ে দাও না, সবাই হয়তো খুঁজতেছে আমায়। আমার একটা দায়িত্ব আছে না, বলো? আছে তো, তাই তো নেচে মানুষের মনোরঞ্জন করতেছিলেন আপনি, তাই না? ধুর, কেন যে আমি নাচতে গিয়েছিলাম। জীবনে আর মনে থাকলে নাচ কি নাচের ন উচ্চারণ করবো না আমি। মনে মনে প্রতিজ্ঞা করে নেয় তুলনা। হঠাৎই আজানের ফোনটা বেজে ওঠে। তুলনা নাচতে নাচতে আজানের দিকে তাকিয়ে রয়। আজান কল রিসিভ করে কথা বলতে থাকে। হ্যাঁ বল, ধরেছিস? ওকে দেন, আমার স্পেশাল জায়গায় নিয়ে যায়। কিছু খাতির যত্ন করতে থাক। আই এম কামিং, বাই। তুলনা এতক্ষণ কান খাড়া করে আজানের কথা শুনতে চেষ্টা করছিল। নাচতে নাচতে আজানের কথা কিছুই বুঝলো না। কি কথা বলছে, কিসের খাতিরদারি ভাবতে থাকে। আজান কথা বলে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। তুলনার দিকে এগোতে থাকে। তুলনা নাচা থামিয়ে আজানের দিকে তাকায়। আবার কিছু করবে কিনা কে জানে, একদম বিশ্বাস নেই লোকটাকে। আজান রিমোট দিয়ে মিউজিক প্লেয়ারটা অফ করে দেয়। তুলনার দিকে এগোতে এগোতে, আমি একটু বেরোচ্ছি, আপাতত তোমার শাস্তি শেষ। তবে রুম থেকে এক পাও নড়বা না, চুপচাপ ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। কিন্তু মাত্রই তো এসেছো, এখনই আবার কই যাও?
আজান তুলনার গালে হাত দিয়ে শান্ত স্বরে বলে, হ্যাঁ লিসন, আমার কাজের ব্যাপারে বাধা বা কৈফিয়ত কোনোটাই আমি পছন্দ করি না। ইউনো না, যেটা বলছি সেটা করো। তুলনা আর কথা বাড়ায় না, মাথা নাড়িয়ে আজানের কথাতে সম্মতি জানায়। আজান রুম থেকে বের হয়ে গেলে তুলনা ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্ধকার রুমে একজনকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কখন থেকে লোকটা চেঁচিয়ে জানতে চাইছে কেন তাকে বেঁধে রাখা হয়েছে, সে কি করেছে, আর কেই বা বেঁধে রাখতে বলেছে। কিন্তু তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলছেই না, শুধু বলছে বস আসলেই দেখতে পারবি, এখন মুখ বন্ধ করে বসে থাক। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এরই মাঝে কেউ একজন ভেতরে প্রবেশ করে। লোকগুলো বস এসেছে বলেই চেয়ার এগিয়ে দেয় বসার জন্য। আরেকজন গিয়ে পুরো রুমটায় আলো জ্বালিয়ে দেয়। বেঁধে রাখা লোকটার সামনে গিয়ে তাদের বস পায়ের উপর পা তুলে বসে। লোকটা অস্পষ্ট সুরে বলে, মোতাসিন মির্জা আজান। ইয়াব, বলেই আজান হাত উপরে উঠিয়ে আড়মোড়া ভাঙার ভঙ্গিমা করে। লোকটি এবার আজানকে প্রশ্ন করে, আমাকে এখানে নিয়ে এসে এমনভাবে বেঁধে রাখার মানে কি? কি করেছি আমি? আমার অপরাধ? তুই এখনো বুঝতে পারিসনি তোর অপরাধ কি? তোর সবকিছুই প্রচুর পরিমাণে হট হয়ে আছে শুনলাম, তাই এখানে কুল করতে এনেছি। আমি আবার সচেতন নাগরিক, বুঝলি? মানে? এখনো মানে বুঝিসনি? আমার বাড়িতে গিয়ে আমার কাছের লোকদের দেখে বাজে নজর দিবি, বাজে কমপ্লিমেন্ট দিবি, বাহ তোর সাহস দেখে আমি ফিদা ভাই। যেখানে মোহতাসিন আজান মির্জা নিজের কোনো জিনিসে কারো নজর সহ্য করে না, সেখানে তার মানুষের উপর নজর কিভাবে সহ্য করবে? হাউ ডেয়ার ইউ ডু দিস? কিভাবে সহ্য করবে সেটা? আমি জানতাম না মেয়েটা আপনার কিছু হয়। আমি ভেবেছিলাম বিয়ে বাড়িতে হয়তো কোনে পক্ষের লোক হবে। এবারের মতো ছেড়ে দেন। আজান তার লোকদের ইশারা করে বলে, এই, ওকে একটু আপ্যায়ন করে ছেড়ে দে। কাল একটা পবিত্র অনুষ্ঠান আছে, তাই চাই না কোনো ঝামেলা বা বাধা আসুক। বলেই আজান বের হয়ে যায়। পুরো নাম মোহতাসিন মির্জা আজান, মির্জা বাড়ির বড় ছেলে। মহসিন মির্জা একমাত্র ছেলে। মহসিন মির্জার 3 ভাই। মহসিন মির্জা সবার বড়। মেজো ভাই তাহসিন মির্জা, তার এক ছেলে আমান, আর ছোট ভাই আহসান মির্জা, তার এক ছেলে আহান আর এক মেয়ে আহানা। আজ মির্জা বাড়িতে বিয়ের ধুম পড়েছে। মির্জা বাড়ির সবার আদরের ছোট ছেলে আহানের বিয়ে। কোনো কিছুর কমতি রাখা হয়নি। চারিদিকে বিয়ের হৈ হুল্লোড়, সকলে আনন্দ করছে। আজানের কাল বাড়িতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। এসে দেখে প্রায় সবাই ঘুমিয়ে গেছে, তাই সে নিজের রুমে চলে যায়। তুলনাও ঘুমিয়ে আছে। আজান ফ্রেশ হয়ে এসে পাশে শোয়, কিন্তু ঘুমানোর আগেই তুলনা নড়াচড়া করতে থাকে, কেমন ছটপট করছে। আজান তুলনাকে কাছে টেনে নিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে জান পাখি, ছটফট করছো কেন? তুলনা ঘুম ঘুম কণ্ঠে আজানকে ডাকে, জান, হ্যাঁ বলো তুলু সোনা। আমার পা খুব ব্যথা করছে। পা ব্যথা করছে কেন তোমার? পরক্ষণে মাথায় আসে নাচার জন্য। আজান শোয়া থেকে উঠে গিয়ে তুলনার পা দুটো কোলে তুলে নেয়, তারপর আস্তে করে টিপে দিতে থাকে। কি করছো জান? পায়ে হাত দিচ্ছ কেন? তুমি ঘুমাও, একটা কথাও যেন না হয়। তুলনা আর কথা বাড়ায়নি, আরাম পেয়ে ঘুমিয়ে যায়। আজান তুলনার পা টিপতে টিপতে বলে, তোমাকে কষ্ট দিব আমি, সেই কষ্ট সারিয়েও তুলব আমি। তোমাকে আমি কাঁদাবো, আবার তোমাকে আমি বুকে আগলে নিয়ে চোখের পানি মুছে দিব। তুলনা পুরোপুরি ঘুমিয়ে গেলে আজানও পাশে শুয়ে বুকে টেনে নেয় তার তুলার বালিশকে। একে তো জার্নি করে এসেছে, তার উপর দৌড়ঝাঁপ, চোখে ঘুম নেমে আসতে বেশি সময় লাগেনি। তুলনা আজানের ফুফাতো বোন ছিল, এখন অবশ্য তার একটি মাত্র বউ। বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছে, তুলনা আজানকে আগে থেকেই পছন্দ করত, সেটা বাড়ির সবাই জানত। তাই তো তারা আজানের সাথে বিয়ে ঠিক করেছিল। আজান ভালোবাসত কিনা তা তুলনা জানে না, কারণ বিয়ে ঠিক করে যখন আজানকে জানানো হয় তখন সে এক কথায় রাজি হয়ে যায়। এতে সবাই ভেবে নেয় আজান তুলনাকে পছন্দ করত। সবাই অনেক খুশি হয়, কারণ প্রথমে সবাই একটু ভয় ছিল তাদের ডিসিশন আজান মানবে কিনা। আজান সবসময়ই তার মর্জি মতো চলে, এজন্যই ভয়টা পাচ্ছিল। আজান রাজি হয়ে যাওয়ায় সবাই অনেক খুশি হয়েছে। তারপর ওদের বিয়েটা খুব ধুমধামে দেওয়া হয়। সকালের মিষ্টি রোদে আড়মোড়া ভেঙে চোখ মেলে তুলনা, পাশে তাকিয়ে দেখে আজান উপর হয়ে ঘুমিয়ে আছে।
ঘড়িতে তখন 10টার উপরে বাজে। তুলনা নিজের বালিশ থেকে মাথা উঠিয়ে নিয়ে আজানের খোলা পিঠে মাথা রেখে শুয়ে পড়ে। কতক্ষণ আজানের চুল নিয়ে টানাটানি করে। আসলে তুলনা ঘুম থেকে আজানকে উঠাতে চাচ্ছে। এত কিছুর পরও যখন উঠছে না, তখন পিঠ থেকে উঠে আজানের মুখের কাছে চলে যায়। এই জান জান, ওঠো না। কি হয়েছে? ঘুমোতে দাও, কাল অনেক রাত করে ঘুমিয়েছে। ওঠো, অনেক ঘুমিয়েছো, আর ঘুমাতে হবে না। তুলো না, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে যাও, আমার ঘুমে ডিস্টার্ব করবে না একদম, নয়তো মাইর লাগাবো কিন্তু। দেখো 10টা বাজে, আর ঘুমাতে হবে না, উঠো না। আজান কথা না বাড়িয়ে তুলনাকে সোজা করে শুয়ে তুলনার উপরে উঠে ঝাপটে ধরে শুয়ে পড়ে। এবার তুমি ঘুমাও, আর একটা কথা বলবা না। এই কি করছো, ছাড়ো আমায়। উফ আল্লাহ, তুমি ঘুমাও জান, ডিস্টার্ব করার জন্য সরি, আর করবো না, ছাড়ো না, ঘুমাও তুমি। এত সময় এটা ভাবা উচিত শাস্তি তোমার, এখন নো ছাড়াছাড়ি। আমার জান্না কত ভালো, ছেড়ে দাও না। আজাহানের বিয়ে ভাবি আর বোন হিসেবে তো আমার অনেক দায়িত্ব, জানো, ছাড়ো। অজানা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তুলনার দিকে তাকায়। তুলনা ভয় ভয়ে আজানের দিকে তাকিয়ে রয়। আজান তুলনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার অনেক জ্বালাও তুলো। আজানের কথা শুনে তুলনা ঠোঁট উল্টে আজানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আজই বাবা মা আসলে বাপের বাড়ি চলে যাব, তাহলে আর কেউ তোমায় জ্বালাবে না, সুখে শান্তিতে থাকতে পারবে একদম, ঠিক আছে? চলে যাও, আবার একটা বিয়ে করবো, দেন নতুন বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। ভাবতে আমার সুখ সুখ লাগতেছে। এই কি বলি তুই, আবার বিয়ে করবি আমায় রেখে? তুই কি ভাবছিস তুই বিয়ে করবি আর আমি দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্মী বউয়ের মতো ফুল ছিটাবো? কখনো না, দুটোকে নিজের হাতে মেরে দেবো একদম। আজান তুলনার মুখটা চেপে ধরে বলে, আমার সাথে তুই তো কারি। না না, আমি তো মজা করতেছিলাম জান, তুমি সিরিয়াস কেন নাও? উফ। আজান তুলনাকে ছেড়ে সোজা হয়ে শোয়। উপরের দিকে তাকিয়ে বলে, আমার ঘুমের দফা রফা করে দিয়েছো তুমি, ইচ্ছে করতেছে কানের নিচে 2টা লাগাই। হ্যাঁ, এটাই তো পারো, শুধু ভালোবাসতে তো আর জানো না। আজানের বুকে মাথা রেখে আজানের দিকে তাকিয়ে রয়। কি ম্যাডাম, আপনার না কত দায়িত্ব, নিচে যাবেন না? পরে যাব, তোমাকে একটু ভালো করে দেখিনি। 1 সপ্তাহ তুমি বাসায় ছিলে না, ফোনে আমার সাথে ভালো করে কথাও বলোনি তুমি জান। আমি কিন্তু তোমার উপর অভিমান করে আছি। বাহ, এই প্রথম শুনলাম যে অভিমান করেছে, সে নিজে থেকে বলেছে সে অভিমান করেছে। কি করব, যার উপর অভিমান করেছে সে যদি না বোঝে তাহলে তো বলেই দিতে হবে, তাই না? ওদের কথার মাঝে আজানের ফোন বেজে ওঠে। আজান বালিশের পাশের থেকে ফোনটা নিয়ে কথা বলতে থাকে। তুলনা আজানের বুকে মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। আজ প্রায় 1 সপ্তাহ পর এত কাছ থেকে দেখছে মানুষটাকে। বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল, কাজে হয়তো অনেক বিজি ছিল, তাই তুলনার সাথে ভালো করে কথাও হতো না। তুলনা আজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের হাতটা আজানের গালে রাখে। আজান ফোনে কথা বলতে বলতে এই তুলনার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জানতে চায় কি। তুলনা না সূচক মাথা নাড়ায়, তারপর আরেকটু এগিয়ে যায়। জান, তুমি আমার জন্য দেশের বাইরে থেকে কি গিফট নিয়ে এসেছো? আমি তো কিছুই দেখলাম না। তুমি কি কিছু আনোনি আমার জন্য? একটা চকলেটও আনোনি? গোটা আমিটাই তো চলে এসেছি, আবার তোমার কি চাই? এখন তো এইসব কথা বলবাই আমাকে ভোলানোর জন্য। এইসব বাদ, জানো আহান কত তোমায় খুঁজেছিল। আমায় কিছু সময় পর পরই জিজ্ঞেস করে, ভাবি বড় ভাই কই, এখনো আসে নাই কেন? ভাই এটা একদম ঠিক করতেছে না, আরো কত কি অভিযোগ তোমার নামে। আমি বলেছি আমি জানি না, সে তাও থামার পাত্র না। বলে ভাই যদি না আসে তাহলে আমি বিয়েই করবো না, দেখে নিও। বলেই আজানের দিকে তাকায় তুলনা। আজান এক মনে কি যেন ভেবে চলেছে। হঠাৎই আজান বলে ওঠে, তুলো, আমার ভাইটা সুখী হবে তো? কেন হবে না, দেখো ওরা কত সুখে থাকে, তুমি দেখে নিও। আহান এবার সত্যিকারে ভালোবাসা পাবে। রিয়া অনেক ভালো রাখবে আহানকে, তার সব অতীত ভুলে যাবে। আর আহান ভাইয়ের পা তো সেরে যাবে, ডক্টর তো বলেছে। রিয়া সেই ছোট্ট থেকে আহানকে ভালোবাসে, টেনশন নিও না তো তুমি। আহানের সাথে মিলার 2 বছরের সম্পর্ক ছিল। আহান মন থেকে মিলাকে ভালোবেসেছিল। যখন যা বলতো মিলা তাই করতো আহান। অন্ধ ভালোবাসা যাকে বলে তাই করতো সে মিলাকে। এমন কোনো ন্যায় অন্যায় আবদার নেই যে সে পূরণ করেনি মিলার। সব করতো ভালোবাসাতে অন্ধ হয়ে গিয়েছিল আহান। আহানের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ, যার কাছে আহানের সিক্রেট বলতে কিচ্ছু নেই,
সব সময় সব শেয়ার করে, পরামর্শ চায়, উপদেশ নেয়, প্রতিটা কথা পাই টু পাই মেনে চলে। যার প্রায়োরিটি সবার আগে দেয় আহান তার কলিজার বড় ভাই আজান। তাকে রিলেশনের কথাটা জানায়নি সে, হয়তো জানালে আজ আহানের এই পরিণতি হতো না। মিলা আহানকে টাকার মেশিন হিসেবে যখন যেভাবে পেয়েছে ব্যবহার করেছে। সব সময় মিলা বলতে দেরি আহানের টাকা দিতে দেরি হতো না। মিলার এত টাকা কিসের জন্য লাগছে একবার জানতেও চাইতো না। বাড়িতে যখন সবাই আহানকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তখন আহান মিলাকে সেটা জানায়। মিলা নানানভাবে এড়িয়ে যায়। প্রায় 6 মাস ধরে আহান মিলাকে বিয়ের জন্য বলতো। লাস্ট যখন আহানের বিয়ে রিয়ার সাথে ঠিক করে ফেলে প্রায়, ওই দিন মিলাকে আহান অনেক বোঝায় বিয়ের কথা বলে। প্রতিদিন এক কথা শুনতে শুনতে মিলারও রাগ উঠে যায়। সে আহানকে বলে আহানকে সে ভালোবাসে না, এতদিন সে টাইম পাস করেছে, আহান যেন বিয়ে করে নেয়। আহান মিলার কথা শুনে হতবাক হয়ে যায়, নিজের বোধ বুদ্ধি সব চলে যায়। আশেপাশে না তাকিয়ে মাঝ রাস্তা দিয়েই হাঁটা শুরু করে। হঠাৎই একটা গাড়ির ধাক্কা খেয়ে ছিটকে দূরে গিয়ে পড়ে। লোকজন ধরাধরি করে হাসপাতাল নিয়ে যায়। মাথায় আর পায়ে অনেক ব্যথা পায়। ওই দিন আজানকে জড়িয়ে ধরে ভাই ভাই বলে চিৎকার করে কান্না করে আহান। আজান শুধু চুপচাপ বসেছিল। আহান সব বলে আজানকে। আজান সব শুনে আহানকে একটা কথাও বলেনি। আজান মনে মনে ঠিক করে নেয় যথাযথ শাস্তি দেবে সে মিলাকে। তাই পরিকল্পনা করে মিলাকে টাকার লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। ওই দিনের পর থেকে আজান আহানের সাথে কথা বলে না। আহান অনেক মাপ চেয়েছে, বারবার বলেছে ভুল হয়ে গেছে, তাও যখন কথা বলে না তখন আহান বলে, ভাই তুমি আমার সাথে কথা বলো, তুমি আমায় যা করতে বলবা তাই করবো ভাই, তাও কথা বলো প্লিজ ভাই। ভেবে বলছিস তো আমি যা বলবো তাই করবি? হ্যাঁ ভাই বলো কি করতে হবে? বিয়ে, তাও আবার রিয়াকে। রিয়া আজানের বাবার বন্ধুর মেয়ে, ছোট থেকেই ওদের বাড়িতে যাওয়া আসা, সেখান থেকেই আহানের সাথে দেখা, আর সে আহানকে অনেক ভালোবাসে। কিন্তু ভাই এই অবস্থায় কিভাবে? আমি তো হাঁটতেও পারি না, কবে পারবো কে জানে। তার উপর আমার এত সব জেনে সে কেন করবে আমায় বিয়ে? তোর এত সব না ভাবলেও চলবে, করবি কি না বল। যদি উত্তর না হয় তাহলে আমার সাথে আর কথা বলতে আসবি না। না না ভাই করবো, আমি রিয়াকেই বিয়ে করব। গুড। এত সময় আজান আহানের অতীত ভাবছিল। আজানের ভাবনার মাঝেই তুলনা আজানের গালে চুমু খায়। আজান তার ভাবনা থেকে বেরিয়ে আসে, তুলনাকে চাপড়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। তুলনা আবেশে চোখ বন্ধ করে রাখে। আজানের ভালোবাসাতে ভুলেই বসেছিল বেলা অনেক হয়ে গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আজান তো এখন তুলনাকে ছাড়বে বলে মনেও হচ্ছে না। না না ভাই করব, আমি রিয়াকেই বিয়ে করব। গুড। এত সময় আজান আহানের অতীত ভাবছিল। আজানের ভাবনার মাঝেই তুলনা আজানের গালে চুমু খায়। আজান তার ভাবনা থেকে বেরিয়ে আসে, তুলনাকে চাপড়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। তুলনা আবেশে চোখ বন্ধ করে রাখে। আজানের ভালোবাসাতে ভুলেই বসেছিল বেলা অনেক হয়ে গেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আজান তো এখন তুলনাকে ছাড়বে বলে মনেও হচ্ছে না। তাই তুলনা আজানের থেকে ছাড়া পেতে বলে ওঠে, কাল তোমার এত দেরি কেন হলো? এয়ারপোর্ট থেকে কোথাও গিয়েছিলে? কোথায়? গার্লফ্রেন্ডের কাছে। বলেই আজান উঠে ওয়াশরুমে চলে যায় তুলনাকে ছেড়ে। তুলনা আহাম্মকের মতো তাপসি খেয়ে আজানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়। তুলনা আজানের কথা শুনে এখনো একইভাবে বসে আছে। কি বলে গেল লোকটা? গার্লফ্রেন্ড মানে মগের মূল্যক নাকি? এই কথাটা কেন বলল? কই, ও তো বলতে পারবে না মজা করেও ওনার সামনে। উনি তো মুখটা সিরিয়াস করেই বলেছে। তার মানেটা কি? সত্যি কি ওনার গার্লফ্রেন্ড আছে আর কাল দেখা করতে গেছে? কিন্তু উনি তো এমন না। মজাই করেছে হয়তো। নানান কথা বসে বসে ভাবতে থাকে তুলনা। আজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। তুলনাকে একইভাবে বিছানায় বসে থাকতে দেখে তুলনার মুখের উপর ভেজা টাওয়ালটা ছুঁড়ে মারে। তুলনা মুখ থেকে টাওয়ালটা সরিয়ে আজানের দিকে তাকিয়ে রয়। তোমার না কত দায়িত্ব, এই তার নমুনা। এখন এখানে বসে আছো, যাও ফ্রেশ হও। তুলনা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি ফ্রেশ হব না, কোথাও যাব না। আরে তুমি না বললা তোমার কত দায়িত্ব? বোন প্লাস ভাবি তুমি। আমার কোনো দায়িত্ব নেই, আমি কারো ভাবি না, আমি শুধু বোন হই ওদের। ওয়ে ড্রামা বাস। চুপচাপ ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও, একসাথে নিচে যাব।
আমি এখান থেকে কোথাও যাব না, এক পাও নড়বো না আমি। যান আপনি এখান থেকে। হ্যাঁ আমি তো জানি, আমি জান, তোমার জান। আমি এই জানের কথা বলিনি, যেতে বলছি। আচ্ছা কি শুরু করেছো বলো তো, কি হয়েছে, এমন করছো কেন? আপনি জানেন না কি হয়েছে? আপনি আমায় তখন কি বলে গেলেন, ভুলে গেলেন? আজান তুলনার দিকে তাকিয়ে বলে, ও এই ব্যাপার, ম্যাডামের এই জন্য এত রাগ, আমাকে সোজা আপনিতে নিয়ে গেছে। আজান গিয়ে সোজা তুলনার পাশে বসে পড়ে, তুলনাকে নিজের দিকে ঘোরায়। তুলনা সরে যেতে চাইলেও দেয় না। তুলনা জোরাজুরি করায় শক্ত করে তুলনার হাত চেপে ধরে। তুলনা নড়া বন্ধ করে আজানের দিকে তাকিয়ে রয়। মন দিয়ে আমার কথা শোনো, তোমাকে বলেছিলাম না ওই দিন যে আমি একটা অভিনয় করব? মিলার কথা তো তুমি সবই জানো। বলেছিলাম মিলার সাথে প্রেমের অভিনয় করব। তুমি তো বারবার সাবধান করে দিয়েছিলে ওর স্পর্শ যেন না লাগে আমার শরীরে। আরও কত কি বলে তারপর অভিনয় করতে দিতে রাজি হয়েছিলে। এরপর তো আর এই সম্পর্কে কিছুই জানতে চাওনি। আমারও ব্যস্ততায় আর বলা হয়নি। আসলে কাল। তারপর আজান কালকে সব ঘটনা খুলে বলে তুলনাকে। মিলা আর তার বয়ফ্রেন্ডকে কিভাবে ধরেছিল, তারপর পুলিশের দেয়া থেকে শুরু করে সব কিছু বলল। সব আজানের মুখে শুনে কিছু সময় হা করে তাকিয়ে রয় তুলনা আজানের দিকে। আসলে তুলনাও ভুলে গিয়েছিল মিলার কথা আর আজানের অভিনয়ের কথা। তারপর কিছু একটা মাথায় আসতেই আজানের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। এই জন্যই তো বলি আমার জন্য কোনো কিছু আনেনি। আনবা কেন? আমার কথা মনে থাকলে তো আনবা। তখনও তুমি তোমার মিলা বেবিরে নিয়ে ভিজেছিলা। আহা কত ভালোবাসা গো, উতলায় উঠতেছে একদম। মিলা বেবির জন্য আবার ফুলও নেয়। হ্যাঁ আহা কি পিরিত! এই পিরিতে আমি দেখাইতে পারলাম না। পারবো কেমনে? মানুষ তো আমার পেছনে ছড়ি ঘুরে বেড়ায়। এই সত্যি করে বলো তো, তুমি ওর উপর দুর্বল হয়ে পড়েছিলে বুঝি? হ্যাঁ ফুল নেয়ার কি দরকার ছিল? আমার জন্য তো কোনোদিন একটা দুর্বা ঘাসও আনোনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপাতে থাকে তুলনা। আজান তুলনার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না। সব বুঝিয়ে বলার পরও সব বাদ দিয়ে সে যে ফুল নিয়ে গিয়েছিল এটা নিয়ে পড়েছে। এরই নাম মেয়ে মানুষ। হাহ। আজান বলে, তুমি কি কাল বা আজ আলমারি খুলেছ? তুলনা মাথা নাড়িয়ে জানায় খোলেনি। তাহলে বললা কিভাবে তোমার জন্য আমি কিছুই আনিনি? তুলনা মুখ ভেঙচি কাটে। আর যখনই যেখানে যাই ড্রেস, কসমেটিক্স, চকলেট কোনো কিছু না নিয়ে এসেছি? যত যাই বলো না কেন আমার রাগ কমবে না। তোমার জন্য আমি ফুল আনিনি কখনো। আনো তাতে কি? ওই মিলা ডাইনিকে যেগুলো দিছো ওগুলো তো আর আনোনি। এই চুপ যা, তুই তুলো না, থাপড়ায় তোর গাল লাল করে দেব। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে। তুলনা আজানের কথা শুনে দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায়। আজান তুলনার যাওয়ার দিকে তাকিয়ে নিজের রাগকে সামলায়। মেয়েটা তাকে পাগল করে দিবে ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে যায়। আজান নিজের রুম থেকে বের হয়ে সোজা আহানের রুমে চলে যায়। আহান নিজের বিছানায় বসে বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে আছে। আজান গিয়ে আহানের পাশে বসে। আজান নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুমিয়ে তাকায়। আজানকে দেখে জাপটে ধরে, বলে, ভাই তুমি আসছো? আমি তো ভাবলাম তুমি হয়তো আসতেই পারবে না। তোমার জন্য আমি কাল সারাদিন অপেক্ষাতে ছিলাম, বাট তুমি আসোনি। আমার কলেজের একটা শুভ দিন আজ, তার লাইফের বেস্ট দিন, আর আমি আসবো না? যত দূরেই থাকি না কেন আর যত কাজই করি সব ফেলে চলে আসবো। ভাই কাল না তোমার বিকালে আসার কথা ছিল? আসোনি তো, কই ছিলা? কাল একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটাই সেরে এসেছি। আজান আর আহানকে মিলার সম্পর্কে কিছু বলে না। ভাই আমার কেমন যেন লাগছে, ভয় করছে। আহানের কথা শুনে আজান শব্দ করে হেসে দেয়। ভয় পাচ্ছিস কেন রে আহ? তুই মেয়েদের মতো কথা বলছিস। আরে চিল, এটা কোনো ব্যাপার না। কি ভাই তোমার কাছে এটা পানি ভাত আমি জানি, বাট আমার কাছে অনেক বড় ব্যাপার স্যাপার। কেমন কেমন যেন ফিলিং হচ্ছে, তার মধ্যে কত রিচুয়াল, আমি টায়ার্ড হয়ে গেছি। তোমার সময় তো এত কিছু ছিল না। ছিল না বলছিস, নাকি আমার ভয়ে কেউ করার সাহস পায়নি? কোনটা? এবার আমার বেলায়ও তুমি একটু ওদের ভয় দেখিয়ে দাও ভাইয়া, তাহলে আর আমাকেও করতে হবে না। একদম ভালো লাগছে না এসব কিছু। ঠিক আছে, নো প্রবলেম, বলে দিব। বাট তোর এই ভয় পাওয়ার কথা শুনলে আমাদের তুলু রানী কি করতো রে আহান? ভাবতে পারছিস? আমি কিন্তু মনে মনে দেখেও ফেলেছি কি করতো। ভাই আমিও। তুমি ভুলেও এটা তুলুর কানে তুলবা না, তাহলে আমায় সারা দিন এটা নিয়ে পচাবে। কিছু পাইলেই হয় তার। বলো না প্লিজ ভাইয়া। ওকে, বলবো না। তুই কিছু সময় রেস্ট নে, আমি খেয়ে আসি, খুব ক্ষুধা লেগেছে। ওকে ভাই।
দুপুর 12টার দিকে সবাই প্রায় রেডি হয়ে গেছে, বিয়ের সব কাজ শেষ। যেহেতু আজানদের বাড়িতে বিয়েটা হবে, সেহেতু কনেরাও রওনা হয়েছে মির্জাবাড়ির উদ্দেশ্যে। তুলনা সকাল থেকে আজানের সাথে কথা বলছে না। কথা বলবে কি, সে তো আজানের সামনেই যাচ্ছে না। সে আজানকে অভিযান করার পারমিশন দিয়েছে, ফুল দেওয়ার না। লোকটার কি করে সাহস হয় তুলনাকে রেখে ওই মেয়েটার জন্য ফুল কিনে নিয়ে যাওয়ার? তাই আজান রুমে ঢোকার আগেই তৈরি হয়ে সেজে গুজে রুম থেকে এসে পড়েছে। দেখুক কেমন লাগে। সহজে সে কথা বলবে না আজানের সাথে, মনে মনে বলে। হ্যাঁ যাও যাও চান্দু, আমার সাথে একদম কথা বলতে আসবা না। আরও গিয়ে ফুল দাও তোমার মিলা বেবিকে, পারলে 1 ফিটার দুধ মুখে পরে দিও আর হাতে একটা ললিপপ। হঠাৎ করে পেছন থেকে তুলনার মাথায় কেউ টোকা মারে। তুলনা রাগী লুক নিয়ে পেছনে তাকায়। পেছনে আহানাকে দেখতে পেয়ে মুখ স্বাভাবিক করে ফেলে। আহানা তুলনার কাঁধে নিজের কাঁধ দিয়ে আস্তে করে ধাক্কা দিয়ে বলে, কি রে তুলু, আজ সূর্য কোন দিকে উঠেছে? তুই সবার আগে রেডি হয়ে হাজির, কেমনে সম্ভব ভাই? আর সবচাইতে বড় কথা, আমাদের গোলাপি বানু আজ নীল বানু হয়ে গেল কেমনে? তুই না গোলাপি জামা সিলেক্ট করে রেখেছিস আজ পরবি বলে? তুলনা মুখটা কাদো কাদো করে বলে, জানিস রে আহানা, কি হয়েছে? কি হয়েছে? তোর আদরের খাটাস মার্কা ভাই আমার শখের গোলাপি জামাগুলো সব শরীফাকে দিয়ে দিয়েছে। আমার জন্য গোলাপি রং নিষিদ্ধ করে দিয়েছে। তারপর সব কালকের ঘটনা খুলে বলে। সব শুনে আহানার হাসি আটকে রাখতে পারছে না, কিন্তু হাসা যাবে না, তাহলে সব রাগ গিয়ে আহানার উপরে পড়বে। আহারে বোন, থাক, মন খারাপ করিস না। কি করবি বল? কাল তোর নাচাই উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবি উচিত হয়নি। ওই সময় তো আর বলতে পারলি না, আমায় বাধা দিতে পারলি না, তাহলে তো আজ আমার এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ, এখন তো আমায় বলবাই, তুমি যে বাধা মানার মানুষ, তাই না? তুলনা আহানার সাথে আর কথা না বাড়িয়ে আহানাকেও মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে চলে যায়। এদিকে আজান সে কখন থেকে তুলনাকে খুঁজে চলেছে, মেয়েটার দেখাই নেই, কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। ইচ্ছে করে যে সকাল থেকে আজানের সামনে আসছে না, সেটা আজান ভালো করেই জানে। আজান তার ড্রেস আপের সাথে যেই ঘড়িটা পরবে সেটাও খুঁজে পাচ্ছে না, হয়তো তুলনায় রেখেছে। সেই ম্যাডামের তো এখন পাত্তাই নেই। কয়েকবার শরীফাকে দিয়ে খবর পাঠিয়েছে, আসেনি মেয়েটা। ঘড়িটা না পেয়ে অন্য একটা পরেই রুম থেকে বেরিয়ে যায় আজান। তুলনাকে খুঁজতে হবে আগে, মেয়েটার সাথে বিশ্বাস নেই, নিশ্চয়ই উড়াধুরা শ্বাস দিয়েছে। এখন আবার ছেলেরা পিছু নেবে হয়তো। প্রায় অনেক সময় ধরে তুলনাকে খুঁজেও পাচ্ছে না। তারপর অহনাকে দেখতে পায়। আজান অহনাকে ডাক দেয়। অহনা আজানের ডাকে আজানের কাছে আসে। ভাই, কিছু বলবা? হ্যাঁ, আমার তুলার বালিশকে কেউ কোথাও দেখেছিস? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজানের মুখে তুলার বালিশ কথাটা শুনে আহানা ফিক করে হেসে দেয়। ভাই, তোমার তুলার বালিশ আলাদা করে দেখার কি আছে? আমাদেরও তো আছে। আর বালিশ তোমার রুমে, হয়তো এখানে খুঁজতেছো কেন? আমাদেরও তুলার বালিশই, লোহার না। শাট আপ, মজা করিস আমার সাথে? লাগাবো 2টা কানের নিচে। দুটো তো একসাথে থেকে থেকে বাদর হয়ে গেছে, তোদের একটু টাইট দিতে হবে। ওই মহারানী কই? তোমার মহারানী মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই। কালকে সে নেচেছে, আমি কেন আটকাইনি, তাই জন্য আমার সাথে রাগ দেখাচ্ছে। তুমি বলো ভাই, ও কি কারো কথা শুনে? এখন শুধু শুধু আমার উপর তোমার রাগ ঝাড়ছে। কখন থেকে একা একা ঘুরে বেড়াচ্ছে, আমাকে সাথে তো নিচ্ছেই না, আবার আমাকে দেখলেই মুখ ভেঙচি মারছে। তুইও ওর মতো ভেঙচি কেটে দিস? হ্যাঁ, ফাজিল দুটো, সর এখান থেকে। ওইটারে ধরে নে, ওইটার খবর আছে। একা একা ঘুরে বেড়ানোর স্বাদ মিটাই দেবো আমি। বলেই আজান অন্যদিকে চলে যায় খুঁজতে। অহনা একটা নিঃশ্বাস ছাড়ে। তার রাগী ভাই কি করে যে তুলনাকে সামলায় কে জানে। মেয়েটাও হয়েছে, জানে ভাইয়ের রাগ বেশি, তাহলে কেন যে ভাই যেটা পছন্দ করে না ওইটা করে করে রাগিয়ে দেয়। আজান তুলনাকে আশেপাশে কোথাও দেখতে পেল না। তার কয়েকটা পরিচিত বিজনেস পার্টনারদের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে কথা বলতেই ব্যস্ত হয়ে যায়। মাঝে মাঝে চোখ ঘুরিয়ে তুলনাকে খোঁজার চেষ্টাও করে। তুলনাকে আজান দেখবে কিভাবে? তুলনা তো আজানকে দেখলেই হয়তো পিলারের পেছনে নয়তো অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। কোণে পক্ষের লোক সবাই এসে গেছে,
বিয়ে পড়িয়ে তারপর সবাই একসাথে খেতে বসবে, এটাই সবাই মিলে ঠিক করেছে। তুলনা গিয়ে রিয়ার পাশে বসে পড়ে। বেচারি অনেক সময় ধরে হুসফুস করছে, হয়তো নার্ভাস হয়ে পড়েছে। হওয়ারই কথা, তুলনা ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই তো গিয়ে রিয়ার পাশে বসে পড়ে। রিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের ইশারায় ভরসা দেয়। রিয়া তুলনার ভরসা পেয়ে একটু সাহস পায়, মুচকি হেসে তুলনার হাতটা শক্ত করে ধরে রাখে। আজান তুলনাকে দেখে মুচকি হাসে। তার বউটা কীরকম রিয়াকে ভরসা দিচ্ছে। আজানও গিয়ে আহানের পাশে বসে পড়ে। ঝামেলাবিহীনভাবেই ওদের বিয়েটা সম্পন্ন হয়। রিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আনন্দের পানি। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে পারার আনন্দে। আর চোখে আহানের দিকে তাকিয়ে রয়। আজ থেকে এই মানুষটা তার। মনে মনে ওয়াদা করে নিজের সবটুকু ভালোবাসার যত্ন দিয়ে আহানকে ভালো করে তুলবে। খাবার টেবিলে বর কনের সাথে তাদের ভাই বোন সবাই একসাথে খেতে বসে। আহানের পাশে রিয়াকে বসানো হয়েছে, আহানের অন্য পাশে অহনা বসেছে। রিয়ার এক পাশে গিয়ে বসেছে তুলনা, তুলনার আরেক পাশে খালি ছিল। সেখানে আজান এসে বসে পড়ে। তুলনা আজানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিজের খাওয়ায় মন দেয়। সবাই গল্প করছে আর খাচ্ছে। আজান তার প্লেট থেকে খাবার মাঝে মাঝে তুলনার প্লেটে তুলে দিচ্ছে। তুলনা নিজের প্লেটের খাবার রেখে আজান যেটাই দিচ্ছে সেটাই খাচ্ছে। খাচ্ছে ঠিকই, কিন্তু একটা কথাও বলছে না। আজানের প্রতি খুব অভিমান হয়েছে ফুল নিয়ে। এইসব ভাবনার মাঝে তুলনা বিষম খায়। আজান নিজের খাওয়ার রেখে তাড়াতাড়ি পানি এগিয়ে দেয় তুলনাকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জানের পাখি, ধীরে ধীরে খাও। কি এত ভাবছো খাওয়ার সময়? তুলনা নিজেকে সামলে আবার খেতে থাকে। আজানের কথাতে পাত্তাই দেয়নি। খাওয়ার মাঝে ওয়েটার এসে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনার কিছু লাগবে? লাগবে তো। জি বলুন, কি লাগবে আমি দিচ্ছি। ফুল লাগবে। ওয়েটার তুলনার কথা শুনে ভ্যাবাচাপা খেয়ে যায়। তুলনার পাশে বসে থাকা আজানের দিকে তাকায়, আমতা আমতা করতে থাকে। ম্যাডাম কি বলছেন এসব? কেন, আপনি কানে শোনেন না নাকি? তুলনার ফুল লাগবে বলায় সবাই খাওয়া রেখে তুলনার দিকে তাকিয়ে থাকে। তুলনা সবাই দিকে তাকিয়ে বলে, সবাই খাওয়া রেখে আমার দিকে তাকিয়ে আছে কেন, আজব তো। আর এই যে আপনি কি বলেছি কানে শোনেন না? পোলাও লাগবে, পোলাও। এভাবে হাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে পোলাও দেন। সবাই আবার খাওয়ায় মন দেয়। ওরাও ভাবছে ওরা ভুল শুনেছে। ওরা তো আর জানে না তুলনা ফুল লাগবেই বলেছে। সবাই যে যার মতো খাচ্ছে। ওয়েটারও নিজের ভুল ভেবে নিয়েছে। কিন্তু তুলনার পাশে বসে থাকা আজান আর রিয়া ঠিকই শুনেছে তুলনা ফুলের কথা বলেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই নানা ধরনের গল্প করছে, কথাবার্তা বলছে। তুলনা দেখতে পেল কতগুলো বাচ্চা একসাথে খেলছে। সে দৌড়ে ওইখানে চলে গেল। ওদের সাথে বাচ্চাদের মতো খেলায় মেতে উঠল। আজান আর তার বাবা চাচারা অতিথিদের সাথে গল্প করছে। এরই মাঝে কয়েকজন আজানের ওয়াইফের সাথে পরিচিত হতে চায়। তারা এখনো তুলনাকে দেখেনি। আজান ওদের মানা করতে নেবে তার আগেই আজানের বাবা বলে তুলনাকে নিয়ে আসতে। তাই আজান আর বাধা দেয় না, তুলনাকে আনতে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখে তুলনা বাচ্চাদের সাথে খেলছে, তাই ওইখানে এগিয়ে যায়। কাছে যেতেই আজান শুনতে পায় তুলনা তাদের আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। কবিতা শোনাচ্ছে। আজান মনে মনে বিড়বিড় করে, আবার ফুল। আজান তো আর জানে না তুলনা তাকে দেখেই এই ফুলের কবিতা শোনাচ্ছে। আহান আর রিয়া পাশাপাশি বসে আছে। আহান এদিকে ওদিকে তাকিয়ে বারবার নড়াচড়া করছে। রিয়া ব্যাপারটা বুঝতে পেরে আহানকে জিজ্ঞেস করে, তোমার কোনো প্রবলেম হচ্ছে? কিছু লাগবে তোমার? না, মানে খুব পানি পিপাসা পেয়েছে, তাই ওয়েটারকে খুঁজছিলাম। আশেপাশে তো তেমন কাউকে দেখছি না, সবাই কথা বলতে বিজি। আমায় তোমার সামনে রেখেও দেখতে পাওনি? মানে? মানে আবার কি? এই যে আমি একজন মানুষ তোমার পাশে বসে আছি, আর তুমি অন্য কাউকে খুঁজতেছো। তোমাকে তো দেখতে পেয়েছি। তাহলে? আমি তো কাউকে পানি এনে দেওয়ার জন্য খুঁজছি। বুদ্ধু, সেটার জন্যই তো বলছি। তোমার বউ পাশে বসে আছে, তাকে বলবে পানির কথা, তা না করে তুমি অন্য কাউকে খুঁজছো। তুমি মানে কিভাবে? তুমি এত সব ঝামেলা মানে শাড়ি গহনা পরে আছো, এসব নিয়ে তুমি পানি আনতে যাবে? তারপর সবাই কি বলবে নতুন বউ এসব করলে?
তোমার এসব না ভাবলেও চলবে। আজ থেকে তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা। বলেই রিয়া আহানের জন্য পানি আনতে চলে যায়। আর আহান অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে রয়। সন্ধ্যা হতে হতে সব আত্মীয় স্বজন একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রিয়ার বাড়ির লোক আর তার বাবা মা বিদায় নিয়ে চলে গেছে। বাড়ির সকলেই তাদের আত্মীয় স্বজনকে হাসি মুখে বিদায় জানাচ্ছে। আজানও তাদের সাথে সামিল হয়েছে। তুলনার বাবা মা শেষ মুহূর্তে আসতে পারেনি বিয়েতে, একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে। দুপুরে যখন তুলনাকে বিষয়টা বলল, তখন তুলনা তাদের সাথে অনেক রাগারাগি করে, বলে দিয়েছে সে আর তাদের সাথে কথাই বলবে না। কেমনে না এসে পারল না তারা, একমাত্র মেয়ের একমাত্র দেবরের বিয়ে, আর তারা কিনা এলো না, আর কথাই বলবে না তাদের সাথে। আজান দাঁড়িয়ে অতিথিদের বিদায় জানাচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। তাই একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। তুলনা আজানকে আলাদা দাঁড়িয়ে থাকতে দেখে আজানের পাশে এগিয়ে যায় জ্বালানোর জন্য। পেছন থেকে বলে ওঠে, ফুল দিও, কলি দিও, কাটা দিও না, আস্তে করে আর বলে না। চুপ হয়ে দৌড়ে এসে পড়তে নেয়, কিন্তু তার আর হলো কই। আজান পেছন দিক দিয়েই তুলনার হাত আটকে ধরে। I'll call you later. বলেই কলটা কেটে তুলনার দিকে ফিরে। তুলনা ভয়ে শুকনো ঢোক গিলে। পরেরটুকু না বলে কোথায় পালাচ্ছ? পরেরটুকু বলো। জান ভাইয়া, কি হয়েছে? কি হয়েছে তুলনা আপু? বলেই তুলনার হাতটা আরেকটু শক্ত করে ধরে আজান। তুলনা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। ছি, কি বলো এগুলা? আমি তোমার আপু? বউকে আপু বলতে লজ্জা করলো না তোমার? মানলাম আমি তোমার ফুফাতো বোন, তাও তো তুমি আমায় আপু বলতে পারো না, কারণ আমি তো তোমার ছোট। আর সব কথার এক কথা, আমি তোমার বিয়ে করা একমাত্র বউ হই, বুঝলা? একমাত্র বউ। ও তাই নাকি? আপনার মনে আছে আপনি আমার বউ? যে বউরা বুঝি তাদের বরকে ভাইয়া বলে ডাকে। আমি কি সব সময় ডাকি? তুমি জানো না, বেশি খুশি হলে, বেশি এক্সাইটেড হলে আর ভয় পেলে তোমায় আমি ভাইয়া বলে ফেলি। তাই বলে তোমাকেও বলতে হবে কেন? এসব বাদ, তোমাকে না কি যেন দিতে বলছিল এতক্ষণ, আবার বলো তো একটু শুনি। ওটা তো মজা করে বলেছিলাম, সব সিরিয়াস কেন নাও? উফ, সবকিছু মজার ছলে নিবা, বুঝলা? শুধু আমার ভালোবাসাকে সিরিয়াসলি নিবা। জান, যেতে দাও না, আমার দায়িত্ব পালন করে আসি। আমি ভাবি হিসেবে দায়িত্ব আছে না একটা, বলো? কচু আছে। কি দায়িত্বটা পালন করেছো শুনি? সারাক্ষণ তো শুধু ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইছো, আর আমাকে দেখলে লুকিয়েছো। ছাড়ো, আমি ওদের কাছে যাব। কি যেন বলছিলে সেটা আগে বলো, তারপর ছাড়ার কথা ভেবে দেখবো। কিছু বলিনি তো, তুমি বেশি শুনেছো কানে। আজান চোখ রাঙিয়ে তাকাতেই আবার বলল, না না, তুমি কানে বেশি শোনোনি তো, আমার মুখ বেশি বলেছে। যেতে দাও, সবাই দেখলে কি ভাববে বলো তো? আই ডোন্ট কেয়ার। এবার ফটাফট তোমার বলা বাক্যগুলো আবার রিপিট করো, একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলবা, ওকে? তুলনা এবার আর কোনো উপায় না পেয়ে মুখ কাচুমাচু করে বলতে শুরু করে। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, আস্তে করে। থামলে কেন? বলো বলো। আস্তে করে চুমু দিও, কামড় দিও না। তুলনার ছন্দ শুনে আজান অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ হাসে, তারপর বলে, ওকে, আস্তে করে দিব, বাট চুমু না, কামড়। আস্তে করে কামড় দিব, চুমু দিব না, ঠিক আছে না? না, একদম ঠিক নেই, ছাড়ো প্লিজ। নো ছাড়াছাড়ি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বলে আজান তুলনাকে একদম নিজের কাছে নিয়ে আসে। তুলনা আশেপাশে তাকিয়ে দেখে কেউ এদিকে আসছে কিনা। আজান তুলনার কাছে এসে মুখটা তুলনার গালের কাছে নিতেই শরীফা কোথা থেকে এসে ভাইজান বলে হাজির হয়। আজান তুলনাকে ছেড়ে শরীফার দিকে তাকায়। তুলনা তাড়াতাড়ি আজানের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। ও আফামনি, ভাইজান আন্নেরা এহা নেই, আর আমি সব জায়গায় খুঁজা হয়রান হয়ে গেছি। কেন খুঁজতেছি শরীফা? কিছু দরকার? হ ভাইজান, দরকারের লিগা ওই আমারে দেখেন তো কেমন লাগতাছে। এই যে কালকা আমনে জামাগুলা দিতাছেন না, ওখান থেকে একটা পরছি, আর আগেই পরতাম, কাম করছি তো হের লাইগা পরি নাই। ময়লা হওয়া যাওয়ার ভয়ে এখন পইরা আসলাম দেখাইতে। আমনে তো কইছিলেন অন্য কাউরে দিয়া ফালাইতে, নয়তো পুইরা ফালাইতে। কত সুন্দর সুন্দর জামাগুলান আমারে দেখাই পছন্দ হয়ে গেছে, আর আফামনির পছন্দ আছে।
কত সুন্দর সুন্দর জামাগুলান, আহা দেখলেই পরান্ডা জোড়াই যায়। তুলনা এতক্ষণে শরীফার দিকেই পূর্ণ দৃষ্টিতে তাকায়। তুলনা এতদিন মিলে বিয়েতে যে ড্রেসটা পরবে বলে ঠিক করেছিল, সবার সাথে গিয়ে নিজে পছন্দ করে এনেছিল সেই ড্রেসটাই পরেছে শরীফা। এই দৃশ্য চোখে দেখে কি ঠিক থাকা যায়? একদম না। তুলনাও নেই, ভেতরে কষ্টে ফেটে যাচ্ছে। একবার শরীফার দিকে তো একবার আজানের দিকে তাকাচ্ছে। আজান মনে মনে বলে, এই মেয়েটাকে ড্রেসগুলো দেওয়াটাই ভুল হয়েছে। থুর, আবার গন্ডগোল করে দিল। দিয়েছি পড়বি, ঠিক আছে, তোকে আজই কেন পড়তে হবে? পড়ছিস তাও ঠিক আছে, এখানে কেন আসছিস? এমনিতেই ফুলের বিষয়টা নিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আজানের এসব ভাবনার মাঝেই তুলনা জোরে জোরে শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে এখান থেকে চলে যায়। শরীফা তুলনার যাওয়ার দিকে তাকিয়ে বলে, ভাইজান, আফামনি আমারে কেমন লাগতেছে? না বইলা চইলা গেল কেন? তোর মাথা ফাটানোর ব্যবস্থা করতে গেছে, সাথে আমারটাও। যা এখন থেকে। বলে আজানি চলে যায়। বাড়ির সকলে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে যাবে। অতিথিরা সকলে মাত্রই বিদায় নিয়ে গেছে। এমন সময় তুলনা এসে হাজির। গিয়ে আজানের বাবা মায়ের কাছে দাঁড়িয়ে বলে, আব্বু আম্মু আমি বাড়ি যাব। আজানের আব্বু বলে, হ্যাঁ ঠিক আছে, যেও, কিছুদিন পর গিয়ে থেকে এসো। আমি কিছুদিন পরে কথা বলছি না, আমি এক্ষুনি বাড়ি যাব। তুলনা মা, বাবা মায়ের ওপর রাগ করছিস আসতে পারিনি বলে? রাগ করিস না, আমারও তো বোন, সবার আদরের একমাত্র বোন, সে আসতে পারেনি, আমাদের ভালো লাগছে, কিন্তু কি করার বল, কাজে আটকে গেলে। আব্বু আমি এই জন্য রাগ করিনি, আমি এখন বাড়ি যেতে চাই, ব্যাস। এবার আজানের আম্মু এসে তুলনার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে আম্মুটার? খুব মন খারাপ লাগছে বাড়ির জন্য? কিছুদিন পরে যেও আম্মু, বাড়ির ঝামেলাগুলো মিটুক, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এখন তো কত ঝামেলা দেখো না, আবার রিসিপশন আছে, তুমি বাড়ির বড় বউ, তুমি যদি না থাকো তাহলে চলবে? আজান এত সময় পাশে দাঁড়িয়ে এদের সব কথাই শুনছে, নীরব দর্শক হয়ে তুলনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ যখন দিতে রাজি হলো না, তখন তুলনা বলে, ধুর, তোমাদের কারোর সাথেই আমি আর কথা বলবো না, যাবো না কোথাও, কেউ আমায় ভালোবাসে না, তোমরা সবাই আমার পর, আমি তোমাদের কাউকে চিনি না। বলেই হনহন করে রুম থেকে চলে গেল। আজানের মা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, এই পাগলির আবার বাড়িতে যাওয়ার ভূত কেন মাথায় চাপলো কে জানে। তারপর ধীরে ধীরে সবাই যে যার রুমে চলে যেতে থাকে ফ্রেশ হওয়ার জন্য। রাত যখন 9টা বাজে, তখন সবাই ড্রয়িং রুমে বসে নানান আলাপ আলোচনাও আড্ডাতে ব্যস্ত। আজানও তাদের সাথে সামিল হয়েছে, তবে সে সবার কথার মাঝে মনোযোগী না। সে তো তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে সবার কথা শুনে হুহা উত্তর দিচ্ছে। তুলনা নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। কেউ ডেকে বা জোর করেও নিচে নামাতে পারেনি। যেই গেছে ডাকতে সেই এক কথা, তোমরা আমার কেউ না, তোমাদের কাছে আমি যাব না, আমি একাই ভালো, কেউ আমায় ভালোবাসবে না। তুলনার কথায় সবাই হাল ছেড়ে চলে যায়। তুলনা নিজের রুমে বসে বসে মন খারাপ করে ফোন ঘাটছে। সবকিছু বিরক্ত লাগছে তার। এমন সময় কেউ ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে। তুলনা ভেবেছে আজান এসেছে, এবার আর ভয় পাবে না। যদি কিছু বলতে আসে তাহলে লোকটাকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেবে আজ, ভেবেই মাথা তুলে দরজার দিকে তাকায়। দরজার দিকে তাকিয়ে তুলনার মেজাজটা আরো খারাপ হয়ে যায়। শরীফা হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে হাঁপাচ্ছে। ওই আফামনি গো, আপনি এইখানে বইয়া রইছেন, নিচে কি কাণ্ড হইছে দেখা যান। শরীফা তুই এখন যা, আমার রাগ বাড়াবি না। আরে আফামনি, পরে রাগ কইরেন, নিচে কি ঘটছে দেখলে আমনের আর রাগ থাকবো না গো। হা কইরা তাকাই থাকবেন খালি। মানে কি হয়েছে? আহেন আফামনি, আমনে আমার লগে আহেন, নিজের সোহে দেখেন। বলেই তুলনার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। তুলনার নিচে নামতেই একটা লোক এগিয়ে এসে বলে, ম্যাডাম আপনার জন্য পার্সেল এসেছে, একটুখানি সাইন করে পার্সেলটা নিন। তুলনা তার জন্য কি পার্সেল এসেছে ভাবতে ভাবতেই সাইন করে। তারপর দরজার দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। এ কি দেখছে সে? পুরো ফুলের রাজ্য তুলে নিয়ে এসেছে লোকগুলো। কত শত ফুল, বাংলাদেশে পাওয়া যায় এমন সব ধরনের ফুলই প্রায় এখানে রয়েছে। লোকগুলো ফুলের তোড়াগুলো রেখে চলে যায়। তুলনা মুখ হা করে ফুলের দিকে এগিয়ে যায়। বাড়ির সবাই মিটমিটিয়ে হাসে। তাদের বুঝতে বাকি নেই এই কাণ্ড কে ঘটিয়েছে।
অথচ দেখো ল্যাপটপে মুখ ডুবিয়ে বসে আছে, যেন সে এই বিষয়ে কিচ্ছুই জানে না। তুলনা সবগুলো ফুল মুগ্ধ হয়ে দেখছে আর ছুঁয়ে দিচ্ছে। উফ, কি যে ভালো লাগছে! কত রকম কত কালারের ফুল, দেখলে যে কারো মন খারাপই ভালো হয়ে যাবে। এত এত ফুল দেখে অহনা ও তুলনার পাশে গিয়ে ছুঁয়ে দিতে নেয় ফুল। খবরদার অহনা, একটাও ধরবি না, সব আমার। কত কিছু করে এই ফুল পেয়েছি জানিস তুই, আবার ধরতে আসিস, যা ভাগ। অহনা মন খারাপ করে অন্য পাশে গিয়ে দাঁড়ায়। তুলনা খুশি মনে লাফালাফি করছে আর ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। আজানের দিকে এবার হাসি মুখে তাকায়। তার আর রাগ অভিমান কিছুই নেই আজানের প্রতি। ফুল পেয়ে সব হাওয়া। আজান ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ায়, তুলনার পাশে দিয়ে যেতে যেতে তুলনার কানের কাছে ফিসফিস করে বলে, সেই ফুলের জন্য মন খারাপ করবে, তাকে মেনে নেওয়া যায়? সে চাইলে তো ওই আজানের জান ও কোরবান। তার রাগ অভিমানগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়। আজানের কথা শুনে তুলনা মুচকি হেসে দেয়। আহা, মন প্রাণ সব জুড়িয়ে গেল। তুলনা আবার ফুল নিয়ে পড়েছে। আজানের মেঝো চাচি মজা করে বলল, কি রে তুলো, এত ফুল দিয়ে তুই কি করবি? কিছু দে, আমাদের আহানের বাসর সাজাই। একদম না, ওদের বাসা সাজানোর জন্য আলাদা ফুল এনেছে। এগুলো সব আমার, কাউকে দিব না আমি। অনেক কষ্টে পেয়েছি আমি, আবার খুঁজতে আসে। অহনা তুলনার পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একবার ফুলের দিকে তো একবার তুলনার দিকে তাকাচ্ছে। ওরও নিতে ইচ্ছে করছে, কিন্তু এই তুলু তো কাছেই ঘেঁষতে দিচ্ছে না। তুলনা ফুলগুলো নাড়াচাড়া করতে করতেই আহানার দিকে তাকায়। আহানাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এই আহনা, আয় আয়। আমি আবার এত নির্দয় না, বুঝলি? এমন ভাতের মতো তাকায় থাকতে হবে না, পরে আবার নজর লেগে তরকারি নষ্ট হয়ে যাবে। নেহায় তোর জামাই না, তা না হলে ফুল কেন, একটা ফুলের পাতাও দিতাম না। সব আমার জামাই আমার জন্য এনে দিয়েছে, আমার জান ভাইয়া। তাহলে তো জান ভাইয়া হলে ওর তো জান ভাইয়াই হয়, তাহলে তো দুজনের সমান সমান অধিকার, তাই না? আহা না, ও অর্ধেক ফুল পাওনা, এখান থেকে কি বলো সবাই? তাই তো, আমান ঠিকই তো বলেছে। তুলনা, আহানকেও এখান থেকে অর্ধেক দিয়ে দে। এই একদম না, অল্প দিচ্ছি, অনেক। তোমরা সবাই একজোট হয়ে নেমেছো আমার বিরুদ্ধে, তাই না? ভাই বাদ, আমি তো ভুলে ভাইয়া বলে ফেলেছি। জান তো আমার জামাই লাগে, জামাই, আমার জামাই জান। তুলনার কথা শুনে সকলে একসাথে হেসে দেয়। পাগলি একটা, সবার আদর পেয়ে সে ছোটদের মতোই আচরণ করে। ম্যাচুরিটি এখনো আসলো না তার মধ্যে। এই আনা, কি করা যায় বলতো এত ফুল দিয়ে? কিছু ঘর সাজাবো, কিছু দিয়ে শাড়ি পরে ফটোগ্রাফি করব। অনেক দিন তো থাকবে না, তাই না রে? কিছু দিয়ে রূপচর্চা করার প্রোডাক্ট বানাবো। আরো যদি বেঁচে থাকে, ওইগুলো দিয়ে তোদের জন্য নতুন আইটেমের খাবার বানাবো। সবই তো বললি, আমি একটা ভালো বুদ্ধি দেই। দেখ, দে দেখি কি বুদ্ধি দেশ তুই। এখান থেকে আমাকে কিছু দে। দিলাম, তারপর? আজ তো ছোট ভাইয়ার বাসরাত, তাই না? তো তোর কিন্তু একটা চান্স আছে। কিসের চান্স? আরে কাঠি, বুঝলি না? কি বুঝবো? আমাকে বলতে পারিস, আমি খুব সুন্দর করে ফুল দিয়ে তোদের রুমটা সাজিয়ে দিই। দ্বিতীয়বারের মতো বাসরটা সেরে ফেল, কি বলিস? তুলনা রাহানার কথা শুনে ফুল রেখে তুলনা দৌড়াচ্ছে মারার জন্য। তোর বুদ্ধি দেওয়া আমি বের করছি, দাঁড়া। তোর মাথা ফাটাবো আমি। আনা, তুই ভুলে গেলি আমি তোর বড় ভাবি হই? লজ্জা করলো না বলতে? বেশি পেকে গেছিস তাই না? দাঁড়া, আমি সবাইকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। আর তোর ভাইয়ের কাছে বলবো যে তুই আমায় কি কি বলেছিস, তখন বুঝবি মজা। আহানা দৌড়াতে দৌড়াতে বলে, ভাই আমায় কিছুই বলবে না, আরো খুশি হবে আমি যদি এই কাজটা করে দিই। এমনও হতে পারে ভাই আমায় গিফটও দিবে। আমায় না দৌড়ে ভাই, আমি তোকেও সুন্দর করে সাজিয়ে পাঠাই ফুল দিয়ে। তোর আমি হাতের কাছে পাইরে আনা, তোর খবর আছে একদম। আমাকে ধরলে? আমি তোকে ধরতে যাব কেন? তুই আমার কাছে নিজে থেকে এসে ধরা দিবি, দেখে নিস। তোরে আমি হাতের কাছে পাইরে আনা, তোর খবর আছে একদম। আমাকে ধরলে? আমি তোকে ধরতে যাব কেন? তুই আমার কাছে নিজে থেকে এসে ধরা দিবি, দেখে নিস। রিয়া অনেক সময় ধরে খাটে বসে আছে, মূলত আহানের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে দেখতে পায় আহানকে বাড়ির দুজন গার্ড হুইল চেয়ারে করে নিয়ে এসেছে। প্রথমে রিয়া একটু দ্বিধায় ছিল,
বাড়ির বড় কেউ আহানকে নিয়ে আসলে লজ্জায় পড়তে হতো। ভাগ্যিস বাড়ির কেউ নিয়ে আসেনি। গার্ড দুটো আহানকে রুমে ঢুকিয়ে বিছানায় বসিয়ে চলে যায়। রিয়া গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে গিয়েছিল রিয়া আগেই। রিয়া গিয়ে আহানের পাশে চুপটি করে বসে। রিয়া পাশে বসতে আহান একটু নার্ভাস ফিল করে। রিয়া সেটা হয়তো বুঝতে পারে, তাই নিজের হাতটা আহানের হাতের উপর রাখে। আহান এবার রিয়ার দিকে চোখ তুলে তাকায়। এত নার্ভাস হচ্ছ কেন? আমিই তো। যেখানে আমার নার্ভাস হওয়ার কথা সেখানে তুমি হচ্ছ। আহান নিজেকে সামলে নিয়ে বলে, তুমি কেন নিজের ইচ্ছেতে নিজের লাইফটা নষ্ট করলে রিয়া? আমি আমার লাইফ নষ্ট করিনি তো। তোমাকে পেয়ে আমার লাইফটা ধন্য হয়েছে। তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো রিয়া। উফ আহান, তুমি আবার এসব লেম ডায়লগ দিও না। আমার বেটার কাউকে চাই না। তোমাকে পেয়েছি, আর কাউকে চাই না। আমার সম্পর্কে এত কিছু জেনেও তুমি এসব বলছো? আমি অন্য কাউকে ভালোবাসতাম, সে আমায় ধোঁকা দিয়েছে। আমার পায়ের অবস্থা দেখেছো? কবে ভালো হবে জানি না, আদৌ ভালো হবে কিনা তাও জানি না। এখন এসব কথাগুলো কেন বলছো আহান? আমি তো সব জেনেই তোমাকে ভালোবেসেছি, বিয়ে করেছি। আমার মন তো ধোঁকা খেয়ে বসে আছে রিয়া। তোমাকে কিভাবে সহজে মেনে নিব? তোমার জোর করে সব মেনে নিতে হবে না আহান। তুমি সময় নাও, যতদিন ইচ্ছে সময় নাও। আমার কোনো আপত্তি নেই, শুধু তোমার পাশে রেখো। তোমার সেবা করার সুযোগ দিও আহান। তুমি দেখো, তোমার পা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমাকে ভালোবাসতে হবে না জোর করে আহান। তোমার মন যে সময় সায় দেয় ওই সময় তুমি ভালোবেসো। এখন না হয় আমরা বন্ধু হিসেবে থাকি। আমরা কি বন্ধু হতে পারি না আহান? বলেই হাত বাড়ায়। আহান রিয়ার দিকে তাকিয়ে রয়। মেয়েটা এত কিছুর পরেও নিজের ভালোবাসার জন্য সব করছে। আহান আর কিছু না ভেবেই নিজে হাত বাড়িয়ে হাত মেলায় রিয়ার সাথে। অবশ্যই, আজ থেকে আমরা ফ্রেন্ড। সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বন্ধুত্ব আহান। আজ থেকে তোমার পাশে সব সময় আমায় রাখবে। তারপর আহানকে বিছানায় শুইয়ে দিয়ে শরীরের কাঁথা টেনে দেয়। লাইট অফ করে নিজেও আহানের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। সকাল সকাল যে যার কাজে বেরিয়ে গেছে। রিসেপশন পার্টি আরও 2-3 দিন পরে দেওয়া হয়েছে। এখন প্রায় সকাল 10টা বাজে। সবাই প্রায় খাওয়া দাওয়া শেষ, শুধু তুলনা বাকি আছে। সে আরামসে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজানও ডেকে যায়নি। ঘুমোচ্ছে, ঘুমাক। উঠলেই আবোল তাবোল বকতে থাকে সারাক্ষণ। যত সময় ঘুমায় ততক্ষণই সব ঠান্ডা। অনেক বেলা হয়ে গেছে। তুলনা এখনও উঠেনি দেখে আজানের মা শরীফাকে পাঠায় ডেকে আনার জন্য, নয়তো আরও লেট করে খেলে অসুস্থ হয়ে যাবে। তুলনা মাত্রই আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসেছে। এর মাঝেই শরীফা এসে হাজির। আফামনি, আমনে উঠছেন? চোখে দেখতে পাস না? আমনে আমার ডাক দেওয়ার আগে কেন উঠলেন? দেখ, এমনিতেই সকাল সকাল তোর মুখটা দেখিয়ে কালকের নিভে যাওয়ার রাগটা আবারও ধোয়া ছড়তেছে আগুন ওঠার জন্য। সো চুপ যা। আফামনি, আমনে আমার উপর রাগ করে আসেন কেন? সরিষা ক্ষেত, যা তো এখান থেকে। আফামনি, আমার নাম শরীফা বানু। আমনে আমারে সরিষা ক্ষেত কন কিল্লাই? আমার ইচ্ছে, তোর কি? আমার ইচ্ছে হলে তোকে সরিষা ক্ষেত ডাকবো, নয়তো মূলা ক্ষেত ডাকবো। যা ভাগ। তুলনার মুখে মূলা ক্ষেত কথাটা শুনে শরীফা বলে উঠে, আফামনি, আমনের বুঝি মূলা বহুত পছন্দ? আগে কইবেন না? আমনে আমারে আমাগো গ্রামের অনেক মানুষেই মূলা লাগাই, খুঁজলে মা গনাই দিব বড় বড় মূলা। আমনে কইলে আমি আয়না দিমু, তারপর সুন্দর কইরা ধুইয়া সুটকি দিয়া গুতাই গুতাইয়া রাইন্দা দিমু আমনেরে। আহা, কি যে স্বাদ লাগে গো আফামনি। আমনের কিতা কমো, আমার তো এখনই মুখে পানি আইয়া পড়ছে। তুলনা শরীফার মুখে এসব শুনে বলে, ছি, চুপ যা তুই শরীফা বনু, তিব্বত শুনু। আমার কিন্তু বমি আসতেছে। ছি, ইয়াক। যা সর তুই আমার চোখের সামনে থেকে। তুই আমার মাথাটা খারাপ করে দিলি। আফা, আমনের বমি আইয়াতে চাই, আমনে কি পোয়াতি আফা? আমাগো গ্রামে তো পোয়াতি বৌরাই বমি করবার চাই হুদাহুদি। আমনেরও দেখি হুদাই বমি আইবার চাই। ও মা, আফামনি, সুখবর আইতাছে নেই? তুলনা এবার শরীফার কথা শুনে চরমভাবে রেগে যায়। পাশ থেকে বালিশটা হাতে নিয়ে ছুঁড়ে মারে। তুই যা শরীফা, নয়তো তোর মাথা ফাটাবো আমি। শরীফা তুলনার রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। বাইরে গিয়ে হাঁপাতে থাকে। বুকে থুথু দিয়ে ভাবে, আফা কালকে থেকে এমন করতেছেন কেন? আমার কোনো কথাই আফার সহ্য হইতেছে না।
কি জানি কি হয়েছে। তুলনা ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। এসেই দেখে তার ফোন বেজে চলেছে, তাই তাড়াতাড়ি ফোনের কাছে যায়। ফোনের স্ক্রিনে জান লেখাটা জলজল করছে। হ্যালো, এত সময় লাগে কল রিসিভ করতে, ইডিয়েট। আমি ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হয়ে মাত্রই আসলাম। ও, মহারানী মাত্র ঘুম থেকে উঠলেন? হুম। যে জন্য ফোন করেছিলাম, আজকে দুপুরে ভেবেছিলাম এসে পড়বো, বাট আমার আসতে একটু লেট হবে। অনেক কাজ জমে আছে, এগুলো করে শেষ করতে হবে। আবার আহানের রিসেপশনের সামনে, তখন আবার কাজ করতে পারবো না। এখনকার কাজ, নেক্সট কাজ, সব মিলিয়ে তাহলে কাজের পাহাড় জমে যাবে। এই কদিনের কাজগুলো এখনই শেষ করতে হবে, বুঝলে? তাই দুপুরে আসতে পারবো না। আর আজ রাতে কখন আসবো নিজেও জানি না, সো অনেক রাত হয়ে যেতে পারে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। দুপুরে এসে বাড়িতে খেয়ে যাও, পরে গিয়ে কাজ করো। হবে না জানের পাখি, যতক্ষণে বাড়িতে যাব ততক্ষণে আরেকটু কাজ করে শেষ করতে পারবো। কিন্তু এসব বাদ দাও, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি গিয়ে এখন তাড়াতাড়ি খাও, অলরেডি অনেক বেলা হয়ে গেছে, পরে আবার অসুস্থ হয়ে যাবা। এখনই যাবো খেতে, প্রচুর খিদে পেয়েছে। ওকে, তো খাও গিয়ে। বাই, টেক কেয়ার। বাই। তুলনা খাওয়ার জন্য নিচে নেমে দেখে আহানা রিয়ার সাথে বসে গল্প করছে। পাশে আমান, আহানা আর আজানের মা ওদের মধ্যে গল্প করছে। আমানের বউ মনে হয় উপরে আছে, তাকে আশেপাশে কোথাও দেখতে পেল না তুলনা। তুলনা গিয়ে আহানা আর রিয়ার সামনে দাঁড়ায়। রিয়া তুলনাকে দেখে হাসি মুখে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং বলে আহানার দিকে তাকায়। আহানা তাকে পাত্তাই দিচ্ছে না। এটা দেখে মনে মনে ফুঁসতে থাকে। তারপর কিছু একটা ভেবে মনে মনে বলে, কর কর, যত পারিস ইগনোর কর, আমি তোকে কিচ্ছু বলবো না, রাখবো না। দেখি কতদিন আমায় ইগনোর করতে পারিস তুই। সেই তো তোর আমার পিছনেই ঘোরা লাগবে আনা বেবি। তখন ইগনোর কাকে বলে, কত প্রকার কি কি, তাহা আমি হাতে নাতে তোকে শিখাই দিব। হ্যাঁ। তারপর খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। তুলনাকে খাবার টেবিলে দেখে আজানের মা আড্ডা থেকে উঠে যায়। কি জানি মেয়েটা একা একা কি খায়, ঠিক মতো নিজের হাতে নিয়ে খাবেও না, পরে অসুস্থ হয়ে পড়বে। আমান আজানের মা যে যার পুত্রবধূদের যত্ন নিজে নেয়। এতদিন আহানের মা আমান আর আজানের বউকেই যত্ন নিত, এখন তো নিজেরও ছেলের বউ হয়েছে, কাজ তো আর কারো করা লাগে না, তাই নিজেদের বউদের যত্ন সহকারে খাওয়া দাওয়া করায়। আজ কালকার ছেলে মেয়েরা তো ভালো করে খেতেই যায় না। শাশুড়ি হিসেবে এদের তো কোনো তুলনা নেই, বেস্ট শাশুড়ি এরা। নিজেদের মেয়েদের মতো দেখে বৌমাদের। তুলনাকে আজানের মা নিজে খাবার এসে বেড়ে দিতে থাকে। শরীফা এসে তুলনার চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকে। আম্মু এত দিও না, খেতে পারবো না। চুপচাপ খা, আম্মু বেশি দিইনি তো, এই অল্প কয়টা। এখানে অল্প কয়টা? 2 বারের খাবার তুমি আমায় একবারে দিয়েছো। এইখানে 2 বারের খাবার? এর থেকে বেশি তো একটা বাচ্চাও খেতে পারে। তুলনা তাকায় মুখের দিকে। এভাবে তাকানোর কি আছে? ঠিকই তো বলেছি, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেছো? পরে গিয়ে কত প্রবলেম হতে পারে জানো না? এখন থেকে বেশি বেশি খাবা। তুলনা এক লোকমা মুখে দিয়েই না চিবিয়ে চুপ করে থাকে। কি হয়েছে তুলু, খাচ্ছ না কেন? আম্মু, মাংস কি মূলা দিয়ে রান্না করেছো? খাবারে কেমন মূলার গন্ধ পাচ্ছি কেন? কি বলো, এসব মূলা দিয়ে রান্না করে? আমি এই বাড়িতে এসেছি আজ কত বছর, ধারণা আছে আমি একদিন বাড়িতে মূলা আনতে দেখলাম না, আর তুমি বলছো মাংস মূলা দিয়ে রান্না করেছে? পাগলি, আমাদের বাড়িতে কে মূলা খায়? চুপচাপ খাও, সব না খাওয়ার বাহানা, তাই না? মাঝখান থেকে শরীফা বলে ওঠে, বড় আম্মা, আফামনির মনে হয় মূলা খাইবার স্বাদ জাগছে, হের লাইগা সব জায়গায় মূলার গন্ধ পাইতাছে। তারপর আজানের মার কানের কাছে এগিয়ে গিয়ে বলে, বড় আম্মা, আমার মনে হয় আফাই পোয়াতি হুদাই বমি করবার চাই। আজানের মা শরীফার দিকে চোখ পাকিয়ে তাকায়, হাতের চর দেখিয়ে বলে, মারবো, খুব পাজি আর দুষ্ট হয়ে গেছো তুমি। বাচ্চা মেয়ে কি সব কথা বলো, তুলনা শুনলে তোমাকে মাইর লাগাবে। তুলনা আস্তে আস্তে খেতে থাকে। খেতে খেতেই বলে, আম্মু, জান ভাই আজ দুপুরে খেতে আসতে পারবে না, এমনিতেই আসতে নাকি অনেক রাত হয়ে যাবে, কাজ আছে নাকি অনেক। হ্যাঁ, বলে গেছে আমায়। দুপুরে ঠিক মতো হয়তো খাবেও না, কাজে থাকলে তো কোনো কিছুতেই খেয়াল থাকে না ছেলেটার। আম্মু, জান ভাইয়ার খাবারটা টিফিন বক্সে ভরে দাও, আমি নিয়ে যাব, নয়তো খাওয়ার কথা ভুলেই যাবে। ঠিক আছে। দুপুরের আজানের জন্য তুলনা খাবার নিয়ে অফিসে হাজির হয়।
এখন মনে হয় লাঞ্চ আওয়ার চলছে, সবাই ক্যান্টিনে খাবার খেতে গেছে হয়তো, কেউ কেউ হয়তো খেয়ে এসে কাজেও লেগে পড়েছে। তুলনা আজানের কেবিনে যাওয়ার সময় আজানের পিয়ের সাথে দেখা হয়ে যায়। সালাম বিনিময় করে জানতে চায় আজান কোথায়। পিয়ে জানায় কেবিনেই আছে, অনেক কাজ জমেছে তো তাই ওইগুলোই করছে, কাউকে ডিস্টার্ব করতে বারণ করেছে। তুলনা কিছু না বলে খাবার হাতে নিয়ে আজানের কেবিনের দরজার পাশে দাঁড়ায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাম হাতে ছোট করে একবার টোকা দেয়, কোনো সাড়া পায় না, তাই আবারও টোকা দেয়, এইবার একটু জোরে। আজান ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কামিং। তুলনা ভেতরে ঢুকে যায়। আজান এখনো মাথা তুলে দেখেনি কে এসেছে, সে তো তার কাজ নিয়ে বিজি। তুলনা খাবারের বক্সটা টেবিলের উপর আস্তে করে রেখে তারপর পা টিপে টিপে আজানের কাছে এগিয়ে গিয়ে হঠাৎ করেই আজানের কোলের উপর বসে গলা জড়িয়ে ধরে। আজান আকস্মিক হচকচায়, বলেই থেমে যায়। বুঝতে আর বাকি নেই কে এটা, তুমি এখানে? তুলনা আজানের দিকে তাকিয়ে বলে, তোমায় মিস করছিলাম তাই তো এসে পড়েছি। আর তুমি যে না খেয়ে বসে বসে কাজ করবা সেটা তো আমি ভালো করেই জানি, তাই খাবার নিয়ে এসেছি। এসব আনতে বলেছে কে তোমায়? যতক্ষণে খাবো ততক্ষণে আরেকটু কাজে করতে পারবো। এত কাজ করতে হবে না তো তোমার, না খেয়ে খেয়ে। বাই দ্য ওয়ে, এক হিসেবে ভালোই হয়েছে ম্যাডাম এসেছেন, প্রচুর এনার্জি দরকার আমার এখন। বলেই তুলনাকে কিছু বলতে না দিয়েই তুলনার ঠোঁট দখল করে নেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে তুলনার কপালে চুমু খায় একটা। তুমি অনেক বাজে, যদি কেউ এসে পড়তো। আজানের পারমিশন ছাড়া কারো ঢোকার সাহস নাই। তারপর আজান আবার কাজে লেগে পড়ে। তুলনা হাত ধুয়ে এসে আজানকে খাইয়ে দিতে থাকে। আজান খাচ্ছে আর কাজ করছে। প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখন সন্ধ্যা। আজান বলেছিল তুলনাকে চলে যেতে, তার রাত হবে, কিন্তু তুলনা শুনলে তো সে আজানের সাথে একসাথেই বাড়িতে ফিরবে। পুরো অফিস ঘুরে এসেছে, কর্মচারীরা চলে গেছে সবাই। তুলনা পায়চারি করছে, মোবাইল টিপছে, আবার আজানের দিকে তাকিয়ে রয়। আজান আবার খাবার অর্ডার করেছিল রাতের জন্য, দুজন একসাথেই খেয়েছে। রাত প্রায় 11টার দিকে আজান কাজ শেষ করে আর মোড়া ভেঙে সোফায় তাকিয়ে দেখে তার বউ মোবাইল দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। মুচকি হেসে তুলনার পাশে হাঁটু গেড়ে বসে, মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কোলে তুলে নেয়। তারপর কেবিন থেকে বেরিয়ে বাইরের দিকে হাঁটা দেয়। আজানদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টার উপরে বেজে গেছে। গাড়ি আজানই ড্রাইভ করে এসেছে। গাড়ি এসে বাড়ির গেটের কাছে থামতেই দারোয়ান গিয়ে গেট খুলে দেয়। আজান গাড়ি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়ি পার্কিং লটে এসে থামায়, তারপর তুলনার দিকে তাকায়। গাড়ির ঝাঁকিতে তুলনার চোখ খুলে তাকায়, তারপর আজানের দিকে তাকিয়ে বলে, জান, কই আছি আমরা? ঘুম ভেঙে গেল? বাড়িতে এসেছে নামো, পারবো তো নামতে, নাকি আবার ঘুমের ঘরে পড়ে যাবা? না, পারবো না আমি, তুমি আসো, আমি গেলাম। বলেই চোখ কচলিয়ে বাড়ির ভেতরে হেলতে দুলতে ঢুকে পড়ে। আজান তার অফিসের ফাইল নিয়ে গাড়ি থেকে বের হয়ে সেও বাড়ির ভেতরে হাঁটা দেয়। তুলনা এদিক ওদিক না তাকিয়ে সোজা নিজের রুমে ঢুকে পড়ে। তার এখন ঘুম প্রয়োজন। জামা কাপড় না পাল্টেই পায়ে জুতা সহ গিয়ে শুয়ে পড়ে। বেশি সময়ও লাগেনি আবার ঘুমিয়ে যেতে। আজান রুমে এসে দেখে তুলনা ফ্রেশ না হয়েই পায়ে জুতা সহই ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে। এক পা বিছানার আরেক পা নিচে ঝুলছে। আজান তুলনাকে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়েটাও না, এভাবে কেউ ফ্রেশ না হয়ে ঘুমায়? ঘুমিয়েছে ভালো কথা, ঠিকঠাক ভাবে তো শুবে। জুতা সহই ঘুমিয়ে আছে, পায়ে পরে ব্যথা পাবে। আজান ফাইলটা সোফার উপর রাখে, তারপর বিছানার কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে। তুলনার পা থেকে জুতা জোড়া খুব যত্ন সহকারে খুলে দেয়, তারপর উঠে গিয়ে ঠিকঠাকভাবে বালিশে মাথা দিয়ে শুইয়ে দেয়। তুলনা নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। আজান তুলনাকে ভালোভাবে শুইয়ে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই শুনতে পায় কেউ দরজায় নক করছে। আজান দরজা খুলে দেখে তার মা এসেছে, হাতে খাবারের প্লেট। আজানের মা আজানকে দেখেই মুচকি হাসে। আজানও বিনিময়ে হাসি উপহার দেয় তার মাকে। বাবা, এভাবে কেউ কাজ করে?
এমনভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। নে, আমি খাবার নিয়ে এসেছি, দুজনে খেয়ে নে দেখি। আম্মু এসব কেন আনতে গেছো? আমরা খেয়ে এসেছি, শুধু শুধু কষ্ট করতে গেলা। আর এত রাত অবধি জেগে আছো কেন? অসুস্থ হয়ে পড়বা তো। আমরা কেউ এখন খাবো না, যাও এসব রেখে ঘুমাও তুমি। তুলনাকে জিজ্ঞেস করে দেখ যদি খায়। যা অল্প খাবার খায়, হয়তো খিদে লেগেছে। সে কি আর খাওয়ার জন্য বসে আছে? সে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। অফিসে ঘুমিয়েছে, গাড়িতে ঘুমিয়েছে, আবার বাড়িতে এসে ফ্রেশ না হয়ে আবার ঘুম দিয়েছে। আচ্ছা বাবা, তাহলে তুইও আর দেরি করিস না, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, তুমিও গিয়ে ঘুমাও। আর কখনো আমার জন্য এভাবে অপেক্ষা করে রাত জেগে থাকতে হবে না। এখন বড় হয়ে গেছি না বলো? আজানের মা যেতে যেতে বলে, সন্তানরা কখনো মায়ের কাছে বড় হয় না বাবা। তুই আমার কাছে সেই ছোট্ট আজানই আছিস। সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বাবা মা নিশ্চিন্তে ঘুমোতে পারে না। যেদিন বাবা হবি সেদিন বুঝবি। আজান মায়ের যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে রয়, তারপর দরজা লাগিয়ে তুলনার মুখের দিকে তাকায়। কি শান্তির ঘুম, ঘুমোচ্ছে মেয়েটা। আজান বিছানার পাশে গিয়ে শুয়ে যাবে, এমন সময় তার ফোনে কল আসে। তুলনার ঘুমে ডিস্টার্ব হবে ভেবে বারান্দায় চলে যায় আজান। কথা বলা শেষ করে আবার আসে, এসে দেখে তুলনা নড়াচড়া করছে। কি হয়েছে? এত নড়াচড়া করছো কেন? চুপচাপ ঘুমাতে পারো না? উফ জান, আমার শরীর চুলকাচ্ছে, এটা পরে ঘুমাতে পারছি না আমি। আমার ড্রেসটা সরাও না। সরাবো মানে? উঠো, গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস বদলে এসে দেন ঘুমাও। আমি উঠতে পারবো না, প্রচুর ঘুম পেয়েছে, তুমি কিছু করো না প্লিজ। তুলনার দিকে তাকিয়ে আজান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়েটা কবে বড় হবে? তারপর আর কি করার, নিজে তুলনার ড্রেস বদলে দেয়। সেই ম্যাডাম তো ঘুম, কিন্তু আজান শোয়ার সাথে সাথেই সুরসুর করে আজানের বুকে চলে আসে। আজ আহান আর রিয়ার রিসেপশন পার্টি। রিয়ার বাবা মা রিয়া আর আহানকে আজই বাড়িতে নিয়ে যাবে। আহান প্রথমে না করেছিল যে সে এই অবস্থায় যাবে না। আহানের কথা শুনে রিয়ার মনটা খারাপ হয়ে যায়, মুখটা কালো করে ফেলে। তাও আহানকে জোর করে না যাওয়ার জন্য। আহান রিয়ার মুখের দিকে তাকিয়ে রিয়ার মনের অবস্থাটা বুঝতে পারে। বেচারি হয়তো আশা করে আছে নিজের বাড়িতে যাওয়ার জন্য। তাই আহান রিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, যাব, আমি আজকেই যাব। রিয়া আহানের কথা শুনে পড়ে তো আনন্দে লাফিয়ে ওঠে, মুখটা মুহূর্তের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে। আহানের দিকে তাকিয়ে মুচকি হাসে। আহান রিয়ার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভাবে, মেয়েটা এত কিছুর পরও আহানের সাথে থাকতে চায়। সব জেনেও আহানকে বিয়ে করেছে, বন্ধু হয়েছে, এইটুকু তো সে করতেই পারে। সবাই পার্টির জন্য তৈরি হচ্ছে, আজানও তৈরি হচ্ছে, কিন্তু তুলনা সে চুপচাপ বিছানায় বসে বসে নখ কামড়াচ্ছে। আজান শার্ট গায়ে দিতে দিতে তুলনার দিকে তাকায়, তারপর একটা ধমক মারে। এসব কি ধরনের নোংরা অভ্যাস? নখ কামড়াচ্ছ কেন? এই তুমি কি বাচ্চা? তুলনা আজানের ধমকে কেঁপে ওঠে। আজানের দিকে তাকায়, কিছু বলে না। কি হলো, কথা বলছো না কেন? এমনি। কি এমনি? এখনো তৈরি হচ্ছ না কেন? সবাই তৈরি হয়ে গেছে প্রায়, তুমি এখানে বসে আছো। আমি যাব না। যাবে না মানে? যাও, চুপচাপ তৈরি হয়ে আসো, একসাথে যাব। তুলনা এবার একটু জোরেই বলে, আমি কি করে যাব? আমার সব ভালো জামাগুলো তো তুমি দিয়ে দিয়েছো, আজকের জন্য রেখে দেওয়া জামাটাও বাদ দাওনি। আমি কেন যাব? যাব না আমি, তুমিই যাও। আজান এতক্ষণে বুঝলো ম্যাডাম গাল ফুলিয়ে চুপচাপ বসে আছে, নয়তো সবার আগে তৈরি হয়ে ঘুরঘুর করত। কভারটা খুলেছিলে আজ? না। খুলে দেখো, যাও। আমি পারবো না। খুলতে বলছি আমি, যাও। তুলনা এবার উঠে গিয়ে কাবার্ড খুলে দ্বিতীয় তাকে চোখ যেতেই দেখে একটা প্যাকেট রাখা আছে। প্যাকেটটা বের করে বিছানায় এসে বসে, তারপর খুলে চোখে মুখে খুশির ঝিলিক দেখা দেয়। একটা সুন্দর লং গাউন, কি সুন্দর লাগছে। এটা আমার জন্য এনেছো? না, শরীফার জন্য। দাও, ওকে দিয়ে আসি। একদম না, এটা আমার। কখন এনেছো? আমি তো দেখলাম না আনতে। সকালে বাইরে গিয়েছিলাম, এটার জন্য গিয়েছি। জানি তো ম্যাডাম মুখ ফুলায় বসে থাকবে। যাও, এবার রেডি হও গিয়ে। তুলনা এবার দৌড়ে ওয়াশরুমে চলে যায় তৈরি হতে। রিসেপশন পার্টিতে সকলেই আহানার রিয়াকে শুভেচ্ছা জানাচ্ছে, গিফট দিয়ে তাদের দুজনের জন্য দোয়া করে যাচ্ছে। তুলনা আর আহানা রিয়া আর আহানের সাথে নানান পোজে সেলফি তুলতে ব্যস্ত, একের পর এক তুলেই চলেছে। তারপর তুলনার মাথায় এলো সবার সাথে সেলফি নিলেও আজান আর নতুন বর কনের সঙ্গে একসাথে সেলফি নেওয়া হয়নি। এদিকে ওদিকে আজানকে খুঁজতে থাকে। তারপর চোখ যায় কর্নারে
আজান দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলতে বিজি। আজানের পাশে গিয়ে আজানের হাত টেনে ধরে নিয়ে আসে। আজানকে কিছু বলারও সুযোগ দেয়নি। তারপর সবাই একসাথে সেলফি নিতে থাকে। আহানা তুলে দিচ্ছে। আহান, রিয়া আর তুলনা আজান একসাথে ক্যামেরায় বন্দি। পরিবারের লোকজন তাদের দিকে তাকিয়ে হাসে। কি সুন্দর লাগছে। মনে মনে দোয়া করে এভাবেই যেন সারা জীবন সুখের শান্তিতে থাকে ওরা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আহান আর রিয়ার রিসেপশন পার্টি এখনো চলছে। সকলে খাওয়া দাওয়া, বিভিন্ন গল্পগুজবে ব্যস্ত। যে যার মতো এনজয় করছে। রিয়া অবশ্য আহানের সব দিকে নজর রাখছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো কিছু দরকার লাগবে কিনা। রিয়া প্রথমে যদিও বা খুব নার্ভাস ছিল, কিন্তু তুলনা আর আহানা মিলে তার পাশের থেকে সব দূর করে দিয়েছে। নিজেকে রিয়ার খুব ভাগ্যবতী মনে হচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল, এত ভালো শ্বশুর বাড়ি পেল, এত ভালো ননদ আর যা। তুলনা আহানার সাথে সেলফি তুলছে, মাঝে মাঝে আবার ওয়েটারকে ডেকে এনে এটা ওটা দিতে বলছে খাওয়ার জন্য। এখন সে মুরগির রোস্ট খাচ্ছে। এত এত লোক, তাতে তার কিছু যায় আসে না। এক একজন আবার তুলনাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজানও তার তুলার বালিশের দিকে খেয়াল রাখতে ভুলছে না। অন্যদিকে দাঁড়িয়ে কথা বললেও চোখ দুটো কিছু সময় পরপর তুলনাকেই দেখে চলেছে। তুলনা খেতে খেতে মুখ আর হাত পুরো মাখিয়ে ফেলেছে। খাওয়ার সময় এত নড়াচড়া করে, মাখানোটাই স্বাভাবিক। আহানা তুলনার দিকে তাকিয়ে হেসে ফেলে। আমি কি জানতাম নাকি এমনটা হবে? এখন আমার সাথে একটু চলো না আনা, আমার জামাটা একটু ধরে আমায় নিয়ে চল তো, জামাটা নষ্ট হয়ে যাবে। চল বেবি। কিন্তু আর আহানার যাওয়া হলো না। তার ডাক পড়ে গেছে। আসছি বলে যে গেছে আর খবর নেই। তুলনা এবার মহা ঝামেলায় পড়ল। কাজের সময় কাউকে পাওয়া যায় না। এই শরীফাটাকেও কোথাও দেখতে পাচ্ছে না। তুলনার অবস্থা আজান দূর থেকেই দেখতে পেয়েছে। তাই যাদের সাথে কথা বলছিল তাদেরকে বলে তুলনার কাছে আসে। তুলনা আজানকে দেখে হাসার চেষ্টা করে। আজান তুলনার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকায়। মুখের অবস্থা 12টা বাজিয়েছে। লিপস্টিক আর ঠোঁটে নেই, অর্ধেক খেয়ে ফেলেছে, আর অর্ধেক ঠোঁটের আশেপাশে লেগে আছে। এমন অবস্থা দেখে আজানের মাথা গরম হয়ে যায়। এই তুই কি করেছিস এসব? হ্যাঁ, তুই কি এখন বাচ্চা? তোকে আমি কতবার বলছি যেটা করার একটা করবি। খেতে ইচ্ছে করছে চুপচাপ খাবি, তা না করে কি করছিস এসব? আজানের ধমকে তুলনার চোখ ছলছল করে ওঠে। আশেপাশে তাকায় কিছু লোক ওদের দিকে তাকাচ্ছে। এটা দেখে তুলনার বুক ফেটে কান্না আসছে। লোকদের সামনে এই লোক তাকে বকছে, ধমকাচ্ছে। অনেক কষ্টে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু চোখের কোণে বেটুপ করে পানি পড়েই যাচ্ছে। আজান তুলনার চোখে পানি দেখে বলে, এই একদম নাকা কানা কাঁদবা না। আজানের মা এদিকে আসতে গিয়ে আজান আর তুলনাকে দেখতে পায়। আজান কিছু নিয়ে তুলনার সাথে রাগ দেখাচ্ছে। আজানের মা এগিয়ে এসে জানতে চায়, কি হয়েছে আজান? তুমি তুলনাকে বকছো? তোমার মাথা ঠিক আছে? এরকম একটা দিনে ঘর ভর্তি লোকের সামনে তুমি বকছো ওকে? এমনি এমনি তো আর বকছি না। তোমার আদরের মেয়েকে দেখো আম্মু, দেখো কি অবস্থা করেছে। কেউ ওরে দেখলে কি বলবে? ওকে এখন বাচ্চা আছে, আর আমার বন্ধুরা এসব দেখলে কি ভাববে? তাই বলে এখন বকবে তুমি? তোমরা আরো ওর মাথাটা বিগড়ে দিচ্ছ আম্মু। দ্যাট বলেই আজান চলে যায়। আজানের মা তুলনার চোখের পানি মুছে দেয়। তারপর ওয়েটারকে ডেকে এনে টিস্যু নিয়ে মুখটা মুছিয়ে দেয়। তুলনা চুপচাপ এক সাইড হয়ে বসে আছে। সে আর কিছুই করবে না। ওর জন্য নাকি লোকে হাসে। কতগুলো কথা শোনালো আজান তাকে। মন খারাপ করে বসে আছে। অবশ্য চুপি চুপি দেখার চেষ্টা করে আজানকে কোথাও দেখা যায় কিনা, কিন্তু কোথাও দেখতে পায় না। যেখানে ইচ্ছে যাক, তাতে তোর কি তুলনা? নিজেই নিজেকে বলে। আজান তার কয়েকটা ফ্রেন্ড আসবে, তাদের জন্য বাইরে গেছে। হঠাৎ করে কিছু লোকের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। তুলনা বসা থেকে উঠে যায় দেখার জন্য। ছোটখাটো একটা ভিড় জমে গেছে। কাকে যেন কয়েকজন ঘিরে ধরেছে। তুলনা এগিয়ে গিয়ে দেখতে পায় একটা প্রেগনেন্ট মহিলা পেটে হাত দিয়ে ব্যথা কেমন করছে। সবাই বেশ অবাক হচ্ছে, কি হলো হঠাৎ। এখন তো ডেলিভারির সময়ও না, দেখে বোঝা যায় 6-7 মাস হবে মেয়েটার।
এত সব ভেবে তো এখন কাজ নেই, আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। মেয়েটার ব্যথায় অবস্থা বেহাল, খিঁচুনি দিচ্ছে। কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে যায়। পুরোটা সময় সবকিছু দাঁড়িয়ে দেখছে তুলনা। এসব সে দেখতে পারে না, অসুস্থ হয়ে যায়। তুলনার মাথা কেমন চক্কর দিচ্ছে। আশেপাশের সবকিছু ঘোলাটে দেখছে সে। কাউকে যে ডেকে বলবে ধরার জন্য সেটাও পারছে না। কোনো কিছু ধরে নিজেকে পড়া থেকে বাঁচাবে সেটাও পারল না। ধপ করে নিচে পড়ে যায়। পড়ার সময় শুধু অনেক কষ্টে মুখ দিয়ে বের করেছে আজ ভাইয়া। তারপর সেখানেই জ্ঞান হারায়। দাঁড়ানো থেকে আসতে আর পড়েনি, ঠাস করে নিচে পড়েছে। কিছু একটা পড়ার আওয়াজ শুনে আহানা আর আমান পিছে ফিরে তখন দেখতে পায় তুলনা পড়ে আছে। আহানা তুলনা বলেই এক চিৎকার দেয়। মুহূর্তের মাঝে আবারও একটা ঝটকা পেয়ে যায়। আজান ফাহাদকে আনতে গিয়েছিল। ভেতরে ঢুকতেই শরীফা কোথা থেকে ছুটে এসে বলে, ও ভাইজান গো, আফার তো পইরা আছেও। পইরা আছে মানে? কি হয়েছে শরীফা? আর তুই একা একা ঘুরছিস কেন? তোকে কতবার বলছি না তুলনাকে একা একা ছাড়বি না, ওর সাথে সাথে থাকবি। ভাইজান, আফায় অজ্ঞান হয়ে গেছে গো। হোয়াট? কোথায় ও? বলেই উত্তরের অপেক্ষা না করে নিজেই এগিয়ে যায়। আহানার কোলে তুলনার মাথা। আজান দৌড়ে গিয়ে তুলনার পাশে বসে। তারপর তুলনার মাথাটা নিজের কোলে নেয়। মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু কি করে এসব হলো? আরে কেউ পানি আনো, ওর হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, মুখ কেমন নীল হয়ে যাচ্ছে। আবু, ডাক্তারকে কল করো। আহানা দৌড়ে গিয়ে পানি এনে দেয়। তুলনার মুখে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। আজান এই দিক দিয়ে ডেকে চলেছে। এই মেয়ে তুলনা, চোখ খুলো। কপালের দিকে তাকিয়ে দেখে অনেকটা কেটে গেছে। সরো সরো, কাছ থেকে সরো। ছেঁত যাও, ছেঁত যাও। সরো সরো, কাছ থেকে সরো। ছেঁত যাও, ছেঁত যাও। সরো সরো, কাছ থেকে সরো। ছেঁত যাও, ছেঁত যাও। সরো সরো, কাছ থেকে সরো। ছেঁত যাও, ছেঁত যাও। সরো সরো, কাছ থেকে সরো। ছেঁত যাও, ছেঁত যাও।
সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। সরো সরো কাছ থেকে সরো। ছিঁড় যাও ছিঁড় যাও। এই তো ডাকে
সরো সরো কাছ থেকে সরো ছিঁড় যাও